হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? তো আজকে আমরা চলে আসলাম খুবই ইজি একটা চ্যাপ্টার নিয়ে, নামেই দেখতে পাচ্ছ। বাট আমরা একটু ওয়েট করে শুরু করি। আমাদের তো ক্লাস 6টায় শুরু হওয়ার কথা, এখন বাজে হলো 5টা 58 বা 59। সো আমরা 1.5 মিনিটের মতো অপেক্ষা করব, দেন আমরা শুরু করব। তো সবাই আমাকে একটু জানাও, যারাই আছো, যে সব কিছু ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা, দেখা যাচ্ছে কিনা, অ্যান্ড কোনো সমস্যা আছে কিনা। ঠিক আছে? আচ্ছা। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। তোমরা কেমন আছো জানাও, তোমাদের পড়ালেখার কি অবস্থা এটাও একটু জানাও। আজকের ক্লাস খুবই অল্প টাইম লাগবে, আমরা খুব ছোট একটা ক্লাস করব, খুবই কিউট সাইজের ছোট একটা ক্লাস, অনেক তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। সো তোমরা একটু বইলো যে সব কিছু ক্লিয়ার নাকি, অ্যান্ড এর মাঝখানে 1-1.5 মিনিটে কারো যদি কোনো প্রশ্ন থাকে সেটাও করে ফেলতে পারো। ঠিক আছে? সো আমাকে একটু বলো। এই তো, তোমরা একটু ফ্রেন্ডদেরও মেনশন দাও, আর যদি কেউ আসার থাকে দেন আমরা 6টার বাজে, এক্স্যাক্ট 6টা বাজে আমাদের ক্লাসটা শুরু করে দিব। ঠিক আছে? ওকে, হ্যাঁ, সব কিছু ক্লিয়ার আমি দেখতে পাচ্ছি। আমাদের 6টাও বেজে গেছে, তাইলে বলো কি অবস্থা? হ্যাঁ, আমি আছি, এই তো আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি। আশা করি তোমরাও ভালো আছো। এই চ্যাপ্টার থেকে অ্যাকচুয়ালি কি লাগে সেটা আমি শুরুতেই বলবো, তার আগে আমরা একটু ক্লাসটা শুরু করি। আর তোমরা বলো যে ক্লাসটা কি শুরু করে দিব নাকি তোমাদের বন্ধুদের জন্য আর ধরো 30 সেকেন্ডের মতো অপেক্ষা করবো, বলো। ঠিক আছে? আর চ্যাপ্টারের ব্যাপারটা নিয়ে আমি কথা বলা শুরু করতেছি। আজকে আমাদের খুবই মানে সিকিউর জন্য খুবই কম ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার আমরা পড়বো। বাট তারপরও আমাদের কোনো কিছু বাদ দেওয়া যাবে না, বিকজ এটা থেকেও কিন্তু অবজেক্টিভ আসে, এটা থেকেও কিন্তু তোমার জ্ঞানমূলক অনুধাবনমূলক আসে। ঠিক আছে? ওকে, যারা যারা সালাম দিচ্ছ সবাইকে ওয়ালাইকুম আসসালাম। আমি আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি। হ্যাঁ, এমসিকিউ করাবো, যে কয়টা এমসিকিউ তোমাদের দরকার, যে যে টপিক থেকে দরকার সবগুলো টপিক একদম ধরাই দিব। আজকেও দেখবা ওই যে প্রথম ক্লাসের মতো তোমাদের মনে হতে পারে যে ভাইয়া ক্লাসটা একটু বোরিং, বাট তারপরে আমরা কিছু জিনিস বুঝার চেষ্টা করব যে আমরা কিভাবে অ্যাকচুয়ালি জিনিসগুলোকে মনে রাখতে পারি, আমরা মনে রাখার টেকনিকটা শিখবো। অ্যান্ড আমরা চেষ্টা করব যে আমাদের যেন কোনো ভুল না যায়। এই চ্যাপ্টার থেকে খুবই ছোটোখাটো কিছু ইনফরমেশন দরকার, বাট সেই জিনিসগুলো যেন আমাদের ভুল না যায়। সো বলো তো তোমরা কি রেডি কিনা, কিসের জন্য স্কিপ করবা, কিসের জন্য স্কিপ করবা না, সব কিছু বলতেছি। ঠিক আছে? আচ্ছা, একজন কোশ্চেন করছে, স্যার কেমিস্ট্রি কি বোরিং সাবজেক্ট? না, অ্যাকচুয়ালি কেমিস্ট্রি বোরিং সাবজেক্ট না। আমি যখন কেমিস্ট্রি নিয়ে পড়ালেখা করতেছি, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ালেখা করতেছি, আমি কেমিস্ট্রির এত এত ভিন্ন ধরনের রং দেখে ফেলছি। কেমিস্ট্রিকে আসলে ঠিক বোরিং সাবজেক্ট বলা যায় না, এটা অনেক ডাইভার্স একটা সাবজেক্ট, অনেক বৈচিত্র্যপূর্ণ একটা সাবজেক্ট, এটা নিয়ে অনেক কিছু করা যায়। এখন ব্যাপারটা হলো তুমি করতে চাও কিনা। যদি আমার মতো এই সাবজেক্টে পড়ো বা কেমিস্ট্রি রিলেটেড কোনো সাবজেক্টে পড়ো, তাইলে ভাইয়ার এই কথাটা অ্যাটলিস্ট 3-4 বছর পর গিয়ে বা 2-3 বছর পর গিয়ে রিয়েলাইজ করতে পারবা। ঠিক আছে? ওকে, আসো আমরা শুরু করি। সো আমাদের আজকের চ্যাপ্টারটার নাম কি? আমাদের আজকের চ্যাপ্টারটার নাম হলো দ্য কনসেপ্টস অফ কেমিস্ট্রি, বা যেটাকে আমরা অ্যাকচুয়ালি চিনি যে রসায়নের ধারণা। সো রসায়নের ধারণা জিনিসটা কি, যে আমরা রসায়নে মূলত রসায়নের পটভূমিটা কি, যে রসায়ন সাবজেক্টটা কোত্থেকে আসছে, অ্যান্ড এই যে যে সাবজেক্টটা আমরা পড়তেছি, এই সাবজেক্টে কিছু বেসিক জিনিস আছে, যে আমরা একটা রাসায়নিক পরীক্ষণ করতে গেলে আমাদের কি কি বিষয় বিবেচনা করা লাগে, কি কি সেফটি মেনটেন করা লাগে, এবং কিছু সিম্বল আছে স্পেসিফিক্যালি রাসায়নিক সিম্বল। সেই রাসায়নিক সিম্বল বা সংকেতগুলোকে আমরা চিহ্নিত করার চেষ্টা করি, যে সেগুলো দিয়ে আসলে কি বোঝায়, আমরা এই জিনিসগুলো একটু বোঝার চেষ্টা করব। সো একটা কোশ্চেন শুরু থেকেই আসতেছে যে ভাইয়া আমরা কি এই চ্যাপ্টার থেকে আসলে কি আসে, এই চ্যাপ্টার থেকে কি আসে না। আচ্ছা, যদি আমরা গত কয়েক বছরের কোশ্চেন অ্যানালাইসিস করি, যেটা আমি অ্যাকচুয়ালি করে আসছি, সো তোমরাও যদি জিনিসটা করো, তাহলে তোমরা একটা জিনিস একটু বুঝতে পারবা যে তোমাদের এই চ্যাপ্টারের মূলত কোন জিনিসগুলো দরকার। সেটা হইলো, আমি এখনই বলে দিচ্ছি, তোমাদের এই চ্যাপ্টারের মূলত দরকার হলো এমসিকিউ, ক নাম্বারের কোশ্চেন আর খ নাম্বারের কোশ্চেন। আমি তোমাদেরকে কিছু সিকিউ সলভ করায় দিব, অবশ্যই কিছু সিকিউ সলভ করায় দিব, বাট
ওই সিকিউগুলা আমাদের এসএসসিতে আসার জন্য কিন্তু খুবই কম ইম্পর্টেন্ট, বিকজ তোমার একটা জিনিস বুঝতে হবে, তোমার চ্যাপ্টার আছে টোটাল 12টার মধ্যে তোমার সিকিউ আসবে হলো তোমার 8টা থেকে 5টা অ্যান্সার করতে হবে। সো 12টা চ্যাপ্টার থেকে যখন 8টা চ্যাপ্টার আসে, এই চ্যাপ্টারটা কিন্তু সবচেয়ে লিস্ট ইম্পর্টেন্ট বলা যায় একটা গ ঘ সহ পূর্ণ একটা সৃজনশীলের জন্য। সো একজন একটা কোশ্চেন বারবার করছে, ভাইয়া সিকিউর জন্য এটা স্কিপ করবো। দেখো ভাইয়া, আমি স্কিপ করার ব্যাপারটা আমি কোনোদিন মানতাম না, আমি স্টিল মানি না। আমি যে ভার্সিটিতে পড়ি, আমি যত বুইরা দামড়া হয়ে গেছি, আমি স্টিল ভার্সিটিতে আমার যতটুকু সিলেবাস থাকে আমি পুরাটা পড়ে যাওয়ার চেষ্টা করি। সো স্কিপ করার কোনো ভাষা কিন্তু এখানে উচিত না, স্কিপ শব্দটা এখানে উচ্চারণই করা উচিত না। তুমি এই চ্যাপ্টার পুরাটা পড়বা, সিকিউর জন্য পড়ার এমসিকিউর জন্য পড়া কি রে বাবা, তুমি কর খয়ের জন্য পড়বা, এমসিকিউর জন্য পড়বা, তোমার চ্যাপ্টার শেষ হয়ে যাবে। স্কিপের কথা মাথা থেকে বাদ, বুঝা গেছে? সো তোমাদের কাজটা কি হবে, যে চ্যাপ্টারে যতটুকু ইনফরমেশন তোমাদের দরকার ঠিক ততটুকু ইনফরমেশন নিয়ে পরীক্ষার হলে যাওয়া, যেন এখান থেকে ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর একটা 1 নম্বরের এমসিকিউ যদি আসে তোমার 75 নম্বরের প্রশ্নের মধ্যে সিকিউ এমসিকিউতে, তোমার যেন ওইটাও মিস না যায়। ঠিক আছে, বুঝা গেছে? সো আমরা এই চ্যাপ্টারটা মূলত এমসিকিউ আর ক খ এর জন্য পড়বো, এবং এই চ্যাপ্টারটায় আমাদের কি কি দরকার, তোমরা একজন বলতেছিলা যে ভাইয়া দাগানো বই দিবেন কিনা। দেখো, আমি তোমাদের এই যে স্লাইডটা বানাইছি, এই স্লাইডটা কিন্তু কি বলে এটাকে, যে এই স্লাইডটা কিন্তু আমি তোমাদের বানাইছি ওভাবে যে তোমাদের আর দাগানো বইয়ের দরকার হয় নাই। ঠিক আছে, তোমাদের ওই যে স্লাইডের যতগুলো ইনফরমেশন দেখবা আলাদা আলাদা করা আছে, বই থেকে ওই পার্টগুলো একটু দাগায় নিবা, ওগুলাই তোমার পরীক্ষার আগের দিন যদি পড়ো, এই চ্যাপ্টার থেকে অ্যাটলিস্ট তোমার কোনো কোশ্চেনে তুমি আটকাবা না, এটা শিওর। আমরা যেহেতু এত বড় বড় চ্যাপ্টার পড়ে আসছি, এত বড় বড় চ্যাপ্টার পড়তেছি, 3-4 ঘন্টার ক্লাস করতেছি, 4-5 ঘন্টার ক্লাস করতেছি, ওগুলা করে যেহেতু আমরা একটা কনফিডেন্স পাচ্ছি যে হ্যাঁ এই চ্যাপ্টার থেকে যা আসবে তাই আমরা পারবো, তাহলে এইরকম একটা ছোট চ্যাপ্টার নিয়ে কিন্তু আমাদের ভয় পাওয়ার কিছু নেই। এবার বলো তো সবাই রেডি নাকি, বলো এইবার বলো সবাই কি রেডি? সবাই যদি রেডি হও তাহলে আমি শুরু করে দিব। ঠিক আছে, আমাদের আজকের ক্লাস খুবই ছোট হবে। সো কোনো ধরনের কান্নাকাটি, ব্রেক ট্রেক, ভাইয়া অসুস্থ লাগতেছে, প্যারা লাগতেছে, বোরিং লাগতেছে, এত কাহিনী করার কোনো দরকার নেই। আশা করি আমরা সবাই রেডি। হ্যাঁ, আমি ওই ব্যাপারে তোমাদের কমেন্ট দেখতে পাচ্ছি, তোমরা সবাই রেডি, অ্যান্ড আমি ফেসবুকেও দেখতে পাচ্ছি তোমরা সবাই রেডি। সো লেটস গো, আমরা শুরু করি। ঠিক আছে, আমরা খুবই নর্মাল কিছু থিওরিটিক্যাল পড়া পড়বো, আর কিছু জিনিস হালকা পাতলা বুঝার আছে, ওই জিনিসগুলো একটু আমরা বুঝবো। ঠিক আছে, ওকে, আসো। সো সবার ফার্স্টে আমাদের যে জিনিসটা অ্যাকচুয়ালি লাগবে সেটা হলো যে আমাদের কিছু বেসিক ইনফরমেশন লাগবে, যেগুলো হলো তোমাদের বইয়ে দেখবা যে বিশাল বিশাল কিছু লাইন দেয়া, ওইখান থেকে আমি তোমাদের জন্য ক্ষুদ্র ক্ষুদ্র কিছু লাইন নিয়ে আসছি, যে লাইনগুলো তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, এবং কি কি ইম্পর্টেন্ট সেটাও আমি বলে দিচ্ছি। তো সবার ফার্স্টে একটু খেয়াল করো যে তোমার খ্রিস্টপূর্ব কত অব্দ। দেখো, আমরা ব্রোঞ্জ নিয়ে কথা বলতেছি। দেখো, এখন কিন্তু আমি তোমাদের পড়ানোর সময় আমার কাছে খুবই মজা লাগতেছে, কারণ আমি যখন ব্রোঞ্জকে তোমাদের সংকর ধাতু বলবো, তোমরা কিন্তু অলরেডি সংকর ধাতু চিনো, বিকজ এই জিনিসটা আমি তোমাদের পড়ায় আসছি। এই জিনিসটা কি পড়ায় আসছি বলো তো, যে একাধিক ধাতুর কিছু নির্দিষ্ট অনুপাতের মিশ্রণে যদি একটা ধাতু তৈরি হয়, তারা যদি একটা একক ধাতুর মতো আচরণ করে, তাইলে তাদেরকে আমরা সংকর ধাতু বলি। এন্ড তোমাদের মনে আছে কি না ভাইয়া, কিন্তু বলছিলাম এই যে ব্রোঞ্জ, এই ব্রোঞ্জ একটা সংকর ধাতু। সো ওই ব্রোঞ্জটা কি দিয়ে তৈরি, তোমাদের মনে আছে কিনা বলো তো? কপার আর টিন। এটা আমরা পড়ছিলাম নাকি পড়ছিলাম না বলো তো? তোমরা নিজেরাই মনে করো, তাইলে মনে হবে যে আচ্ছা ভাইয়া পুরান জিনিস পড়াইতেছে, এটা নিয়ে আমাদের প্যারা খাওয়ার কিছু নেই। 10 নম্বর চ্যাপ্টারের আমার প্রথম ক্লাসে তোমাদের সাথে আমি কিন্তু এটা পড়ায় আসছি, যে কপার আর টিন এই দুইটা ধাতুকে গলিয়ে তরলে পরিণত করা হয়, এবং এদেরকে একত্রে তুমি যদি মিশাও, সেটাকে যদি ঠান্ডা করে কঠিন করো, তাহলে তোমার কিসে পরিণত হয়? কঠিন একটা সংকর ধাতুতে পরিণত হয়, যেটাকে আমরা ব্রোঞ্জ নামে চিনে থাকি। যেটাকে আমরা কি নামে চিনে থাকি? ব্রোঞ্জ নামে চিনে থাকি। তোমাদের খালি কপার আর টিন কিন্তু তোমরা অন্য চ্যাপ্টার থেকেই পারো, অলরেডি তোমরা বলাও শুরু করছো যে ভাই কপার 90%, টিন 10%। ভেরি গুড, এটা তুমি বই দেখে বলো আর নিজে থেকে বলো, এই যে তুমি জিনিসটা বের করতে পারছো, এটাই মেইন। ঠিক আছে, এটাই মেইন। সো এখানে আরেকটা জিনিস, সেটা হলো যে তোমার খ্রিস্টপূর্ব 3500 অব্দের দিকে, জাস্ট এই জিনিসটা এক্সট্রা করে মনে রাখো, কপার আর টিন কিন্তু তুমি আগে থেকেই জানো। ঠিক আছে, ওকে। এরপর আসে হলো ডেমোক্রিটাস। তোমার কি নামকরণ করে, এটা খুব ইম্পর্টেন্ট, যে ওনার গ্রিক, যে উনি যে গ্রিসের দার্শনিক, এটা ইম্পর্টেন্ট। আর উনি অ্যাটম নামকরণটা করছে, এটা ইম্পর্টেন্ট। অ্যান্ড একটা ইনফরমেশন অবজেক্টিভে ঘুরে ঘুরে বিভিন্ন সময় আসে, যে অ্যাটম অর্থ কি? অ্যাটম অর্থ তোমার ইনডিভাইজেবল বা অবিভাজ্য। একটু মনে করার চেষ্টা করো, যখন আমরা অধ্যায় 2-3 পড়ছি, যখন আমরা পরমাণু সম্বন্ধে চিনছি, আমরা কিন্তু একটা জিনিস বলছিলাম, যে একটা মৌলের, একটা পদার্থের সবচেয়ে ক্ষুদ্রতম অংশ হলো পরমাণু। সবচেয়ে একক তোমার কি বলে এটাকে, যে একক বৈশিষ্ট্য সম্পন্ন, বা যেটা আর কারো উপর ডিপেন্ডেন্ট না, তাকে আমরা পরমাণু বলি।
মনে আছে কিনা তোমাদের, তাকে আমরা পরমাণু বলি। সো ওই পরমাণুই কিন্তু এই পরমাণু, তো ইনডিভাইজেবল বা অবিভাজ্য মানে কি, যে এটাকে আমরা আর ভাঙতে পারতেছি না। আমরা কিন্তু যৌগকে ভাঙলে মৌলকে পাই বা পরমাণুকে পাই, বাট পরমাণুকে কিন্তু আমরা ভাঙতে পারতেছি না। আমরা বলতে পারতেছি যে পরমাণুর ভিতর আমার নিউট্রন, প্রোটন, ইলেকট্রন আছে, বাট ওদেরকে কিন্তু আমরা ভাঙতে পারতেছি না। সো পরমাণু কি অবিভাজ্য, মানে এর নিচে আমরা যেতে পারি না। সো এই জন্য এটাকে ইনডিভাইজেবল বলা হয়। অথবা তোমার এই যে এটা এভাবে মনে রাখতে পারো যে ডেমোক্রিটাস যখন আবিষ্কার করছিল তখন সে এই লজিকটা ইউজ করে এটাকে আবিষ্কার করছিল। আচ্ছা, এরপর কি আসে তোমার বলো তো, আলকেমি। এটা খুব ইম্পর্টেন্ট, এটার পাশে আমি একটা স্টার দিয়ে দিলাম। এটা অবজেক্টিভের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, যে মধ্যযুগীয় আরবের রসায়ন চর্চা। এটা অবজেক্টিভে অনেক বেশি আসে, মধ্যযুগীয় আরবের রসায়ন চর্চা। সো এটা একটা আরবি শব্দ থেকে আসছে, আলকিমিয়া। এই যে কয়টা জিনিস মার্ক করে দিলাম, এই প্রতিটা জিনিস তোমাদের অবজেক্টিভের জন্য ছোট্ট 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 ইনফরমেশন। এগুলো যদি মনে রাখতে পারো, এই যে তুমি দেখবা যে রসায়নের ধারণার প্রথমে একটা বিশাল একটা মানে জ্ঞানমূলক, অনুধাবনমূলক অনেক কিছু লেখা, অনেক বড় বড় লাইন লেখা। ওখান থেকে এই লাইনগুলোকে তুমি যদি মনে রাখতে পারো, তাহলে কিন্তু তোমার পরীক্ষায় এটা নিয়ে কোনো সমস্যা হবে না। ঠিক আছে? আচ্ছা, এইবার আমাকে একটু বলো যে তুমি কি এই পর্যন্ত এগুলাতে কোনো সমস্যা আছে নাকি? তিনটা ইনফরমেশনে কোনো সমস্যা আছে? তোমাদের জন্য আমি খুবই ছোট করে আনছি চ্যাপ্টারটাকে, যেন তোমাদের এই চ্যাপ্টার নিয়ে কোনো প্যারা না খাইতে হয়, যতটা ইজিলি আমরা এই চ্যাপ্টার নিয়ে আগায় যেতে পারি। ঠিক আছে? বুঝা গেছে? ওকে ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, এইবার আসো আমরা একটু কতগুলা ঘটনা এবং রসায়নের দৃষ্টিকোণে ঘটনার বিশ্লেষণ করি। আমরা বিশ্লেষণগুলোর দিকে একটু পরে তাকাবো। দেখো, একটা জিনিস বোঝার চেষ্টা করো, যখন আমি তোমাদের এই স্লাইডটা দেই যেন তোমাদের রিভিশন দিতে সুবিধা হয়, এজন্য কিন্তু এইটা এভাবে বানানো, বাট তোমাদের মেইন কাজ কিন্তু আগে জিনিসটা বুঝা। তো দেখো, কাঁচা আম টক আর পাকা আম মিষ্টি। তোমাদের বলো তো একটা জিনিস মনে আছে নাকি, অ্যাসিডের স্বাদ কিরকম হয়? এই জিনিসটা কি তোমাদের মনে আছে? একটু বলো তো, অ্যাসিডের স্বাদ কিরকম হয় বলে দাও দেখি, তোমাদের মনে আছে কিনা। অ্যাসিড খার যদি পড়ে থাকো তোমাদের এটা মনে থাকার কথা, যদি না পড়ে থাকো তাও তোমাদের হালকা পাতলা এটা পারার কথা। বলো তো মনে আছে নাকি? এক্স্যাক্টলি, সবাই বলতেছো যে ভাইয়া টক হয়, তাইলে সোজা কথা, ওই টকটা জানো না? এই দেখো, কাঁচা আম টক, তার মানে কি কাঁচা আমে হলো তোমার অ্যাসিড থাকে। এই যে দেখো, কাঁচা আমে বিভিন্ন ধরনের জৈব অ্যাসিড থাকে, যেগুলোর নাম কি, তোমার সাকসিনিক অ্যাসিড, তারপর তোমার ম্যালেইক অ্যাসিড, এরকম তোমার আরো বিভিন্ন ধরনের তোমার অ্যাসিড কিন্তু থাকে, টার্টারিক অ্যাসিড, তারপর তোমার ধরো থ্যালিক অ্যাসিড, এই টাইপের অনেক ধরনের অ্যাসিড থাকে। বাট তোমাদের কিন্তু নামগুলো ইম্পর্টেন্ট না, তোমাদের এই দুইটা নাম বইয়ে দেওয়া আছে, এই দুইটা জানলেই চলবে। তোমাদের ইম্পর্টেন্ট হলো কাঁচা আম টক মানে কি, কাঁচা আমে অম্ল আছে, অম্ল মানে কি অ্যাসিড আছে, এবং যেহেতু এটা আমাদের খাদ্যদ্রব্য, তার মানে কি বলো তো, তাহলে ওইটা আমাদের কি, যে কাঁচা আমে বিভিন্ন ধরনের জৈব অ্যাসিড থাকে। জৈব অ্যাসিড কাকে বলে? যার মধ্যে COOH থাকে। তোমরা যখন আমাদের এখানে জৈব রসায়নের ক্লাসটা করবা, মানে তোমাদের ওই যে খনিজ সম্পদ জীবাশ্ম যেটা করবা আর কি, ওইটা করলে একদম এটা ক্লিয়ার হয়ে যাবে। এন্ড এরপর আমি তোমাদের 12 নম্বর চ্যাপ্টারটার ক্লাস নিব, তোমাদের এই জৈব রসায়ন সম্বন্ধে যত ধারণা আছে সব একদম ক্লিয়ার হয়ে যাবে। সো এরপর দেখো, সো কাঁচা আম টক বুঝলাম, বাট পাকা আম মিষ্টি, তার মানে কি, পাকা আমে অ্যাসিড থাকে না, কোনো না কোনো কারণে অ্যাসিডগুলার পরিবর্তন হয়। কি পরিবর্তন হয়? রাসায়নিক পরিবর্তন হয়, এবং পাকা আমে গিয়ে গ্লুকোজ ও ফ্রুক্টোজের সৃষ্টি হয়, তাই পাকা আম মিষ্টি। এই গ্লুকোজের সংকেতটা কি? C6H12O6। ফ্রুক্টোজের সংকেতটা কি? C6H12O6। এখন তুমি বলতে পারো ভাইয়া তাহলে গ্লুকোজ আর ফ্রুক্টোজ কি একই? না, গ্লুকোজ আর ফ্রুক্টোজ কিন্তু একই না। ঠিক আছে, গ্লুকোজ কি বলতো? C6H12O6, ফ্রুক্টোজ কি? C6H12O6, বাট এদের গাঠনিক সংকেত ভিন্ন। মনে আছে তোমাদের লাস্ট ক্লাসটা নেওয়ার সময় আমি গাঠনিক সংকেত শিখাইছিলাম, যে হাত দিয়ে দিয়ে গাঠনিক সংকেত। সো তোমাদের এত ডিটেলসে জানা দরকার নাই, বা বায়োলজিতে যদি হালকা পড়ে থাকো তাহলে তো খুবই ভালো, নাইলে বড় ক্লাসে গিয়ে তো পড়বাই। সো গ্লুকোজ আর ফ্রুক্টোজের সৃষ্টি হয়। একজন একটা খুবই ভালো কথা কোশ্চেন করছো যে ভাইয়া এগুলো কি উইক হয় বলো তো, এই অ্যাসিডগুলো কি উইক হয়? অবশ্যই, কারণ জৈব অ্যাসিড। তোমাদের আমি বারবার বলে আসছি যে জৈব অ্যাসিড মানেই হলো দুর্বল অ্যাসিড, তার মানে এগুলো উইক হয়। ঠিক আছে ঠিক আছে, আশা করি বুঝতে পারছি। এরপর আসে কেরোসিন, প্রাকৃতিক গ্যাস ও মোমের দহন। দেখো, আমি তোমাদের খালি আজকে রিভিশন দেওয়াবো। আমাকে বলো দহনে কি উৎপন্ন হয় বলো, তোমরা এটা পড়ে আসছো। দহন বিক্রিয়ায় কি কি উৎপন্ন হয় বলো তো, বলো। দহন বিক্রিয়ায় কি কি উৎপন্ন হয় মনে আছে কিনা? দেখো আমার সাথে মিলায় নাও। দহন বিক্রিয়ায় কিন্তু উৎপন্ন হয় কার্বন ডাই অক্সাইড প্লাস পানি প্লাস কি বলতো,
তাপ উৎপন্ন হয় না, হিট উৎপন্ন হয়, এটা তো আমরা পড়ে আসছি তাই না, যে দহন বিক্রিয়ায় কার্বন ডাই অক্সাইড প্লাস পানি প্লাস তাপ উৎপন্ন হয়। এক্স্যাক্টলি, তোমরা অলরেডি লেখা শুরু করে দিছো, তার মানে কিন্তু তোমরা এই জিনিসটা জানো। তাইলে এই দহনগুলা, যেহেতু এগুলার দহন হচ্ছে, আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, আমরা পড়ছিলাম যে হাইড্রোকার্বনের অলওয়েজ দহন হয় এবং হাইড্রোকার্বনের দহন হয়ে কার্বন ডাই অক্সাইড, পানি এবং তাপ উৎপন্ন হয়। সো দেখো, কেরোসিন, প্রাকৃতিক গ্যাস, মোম, এগুলার মূল উপাদান কি? হাইড্রোকার্বন। আমাদের জাস্ট আগের ইনফরমেশনগুলোর সাথে আমরা মিলাবো। হাইড্রোকার্বন কি? নামের মধ্যেই আছে, হাইড্রোজেন আর কার্বনের যৌগ। সো বাতাসের অক্সিজেনের সাথে এগুলোর বিক্রিয়া হয় এবং কার্বন ডাই অক্সাইড, জলীয় বাষ্প, আলো আর তাপ শক্তির সৃষ্টি হয়। ঠিক আছে, ঠিক আছে, এই জিনিসটা বুঝি, এই জিনিসটা বুঝি। আর আরেকটা ইনফরমেশন তোমাদেরকে একটু লিখে দেই, তোমাদেরকে একটু লিখে দেই, যদি দহন অসম্পূর্ণ হয় তাহলে কি উৎপন্ন হয় বলো তো? দেখি তোমরা পারো কিনা। দহন অসম্পূর্ণ দহন হলে কি উৎপন্ন হয়? কার্বন ডাই অক্সাইড কি উৎপন্ন হয় অসম্পূর্ণ দহন হলে? এটা কিন্তু তোমাদের পড়ে আসার কথা, রাসায়নিক বিক্রিয়া। এই যে তোমরা অলরেডি বলা শুরু করছো, ভেরি গুড, আমি খুবই ইমপ্রেস। এটা অনেকেই বলতে পারে না, সুলতানা, সাখাওয়াত, নিরুপম, জাবের, তারপর অনন্যা, অনেকেই বলতেছো, জারিন, যে অসম্পূর্ণ দহনে কিন্তু কার্বন মনোক্সাইড উৎপন্ন হয়। এই জিনিসটা মনে রাখা খুব ইম্পর্টেন্ট, বিকজ এটা অবজেক্টিভে আসে। এটা কিন্তু শুধু এই চ্যাপ্টারের টপিক না, এটা কিন্তু তোমাদের আরো অনেকগুলা চ্যাপ্টারের টপিক, বুঝা গেছে? আরো অনেকগুলা চ্যাপ্টারের টপিক। আর কার্বন ডাই অক্সাইডটা কখন উৎপন্ন হয়? কার্বন ডাই অক্সাইডটা উৎপন্ন হয় যখন সম্পূর্ণ দহন হয়। যখন সম্পূর্ণ দহন হয় তখন তোমার কি উৎপন্ন হয়? কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়। এই জিনিসটা বুঝি, এই জিনিসটা বুঝি, বলো তো এটা মনে আছে? এবং অসম্পূর্ণ দহন হওয়া মানে কি? যে ওই হাইড্রোকার্বনটা পুরাপুরি পুড়তে পারে নাই, তার মানে কি ওইটা আমাদের পরিবেশের জন্য ক্ষতিকর একটা গ্যাস, অত্যন্ত ক্ষতিকর একটা গ্যাস, যেটা নীরব ঘাতক নামে পরিচিত, কার্বন মনোক্সাইডের সৃষ্টি করে। এবং এই কার্বন মনোক্সাইড কিন্তু আমাদের পরিবেশের জন্য অনেক বেশি ক্ষতিকর। অ্যান্ড দেন যদি তুমি এটা সম্পূর্ণ দহন করতে পারো তাহলে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়। সো আমরা কিন্তু পড়তেছি এই তোমার কি বলে এটাকে 1 নাম্বার চ্যাপ্টার, বাট আমরা কিন্তু আগের চ্যাপ্টারগুলো ইনফরমেশন গুলাও তোমার কি বলে এটাকে, যে আরে রিভাইজ দিচ্ছি, ঠিক আছে, রিভাইজ দিচ্ছি। ওকে ওকে, আরেকটা জিনিস মনে রাখবা, কার্বন মনোক্সাইডকে কিন্তু নীরব ঘাতক বলা হয়। এবার খেয়াল করো, এটাও তোমরা আরেক চ্যাপ্টারে পড়ে আসছো, এটাও তোমরা আরেক চ্যাপ্টারে পড়ে আসছো, এবং তোমরা আরো একটা চ্যাপ্টারে সামনে গিয়ে পড়বা, 12 নাম্বার চ্যাপ্টারে, ওইটাও ইনশাল্লাহ আমি তোমাদের পড়াবো, যে পেটে অ্যাসিডিটির জন্য অ্যান্টাসিড ওষুধ খাওয়া। দেখো নামের মধ্যেই আছে অ্যাসিডিটি, তার মানে কি পেটে কোনো না কোনো এক ধরনের অ্যাসিড, অ্যাসিড, ঠিক আছে? আচ্ছা ওকে, না আমি ফেসবুকের কমেন্টও পড়তেছি, আমি ওয়েব অ্যাপের কমেন্টও পড়তেছি, আমার সামনে দুইটাই খোলা আছে। সো একটু খেয়াল করো, পেটের অ্যাসিডিটি মানে কি বলো তো? অ্যাসিড বা অম্ল রিলেটেড কিছু একটা, রাইট? সো অম্ল রিলেটেড যেহেতু কিছু একটা, যেটা তোমরা অনেকেই লিখে দিতেছো HCl, কারণ তোমরা জানো, আমি তোমাদের জাস্ট ধরে নিছিলাম যে তোমরা জানো না। সো HCl যদি হয়, সেই HCl কে অবশ্যই অবশ্যই সেই HCl কে প্রশমিত করার জন্য, আমাদের প্রশমন বিক্রিয়া করা সম্পন্ন করার জন্য একটা ক্ষারের দরকার হয়। সো সেই ক্ষার হিসাবে অ্যান্টাসিড ইউজ করা হয়। সো এই যে দেখো, অতিরিক্ত হাইড্রোক্লোরিক অ্যাসিড জমা হলে, এটা আমরা বুঝলাম। আর অ্যান্টাসিড যে ইউজ হয় এটা খুব ইম্পর্টেন্ট, এটার পাশে একটা স্টার দিয়ে দিচ্ছি। এই অ্যান্টাসিডে কি কি থাকে? অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড আর ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড। সো অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড কোনটা বলো তো? AlOH3। আর ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড কোনটা? MgOH2। সো বুঝা গেল আমাদের অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড এটা একটা ক্ষার, আমরা জানি। ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড MgOH2 এটাও একটা ক্ষার, এটাও আমরা জানি। সো এই যে যে ক্ষারগুলা থাকে, এই ক্ষারগুলা মিলে আমার কি করে? যে অ্যাসিডটাকে প্রশমিত করে দেয়। বুঝা গেছে? আমি তোমাদের একজন বলছো যে ভাইয়া রিয়াকশনগুলো দেখায় দেন, রিয়াকশনগুলো দেখায় দেয়া খুবই ইজি। আসো আমরা একটু রিয়াকশনগুলো দেখি। যদি তোমরা রিয়াকশনগুলো দেখতে চাও, দেখো আমাদের পাকস্থলীতে আছে HCl, রাইট? সো আমরা দুইটার সাথেই আমাদের রিয়াকশনটা ঘটাবো। সো অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড প্লাস HCl রিয়াকশন করে কি হবে? অ্যালুমিনিয়াম আর ক্লোরাইড মিলে সোজা আমরা কি জানি বলতো? ক্ষার আর অ্যাসিড মিলে লবণ আর পানি উৎপন্ন করবে, ঠিক আছে? সো এবার তুমি এখানে যদি একটা 3 বসায় দাও এবং এখানে যদি একটা 3 দাও, তোমার সমতা হয়ে যাবে। আর যদি তুমি ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের সাথে রিয়াকশনটা করাতে চাও, সোজা কথা এখানে কি হচ্ছে? প্রশমন বিক্রিয়া হচ্ছে, এবং প্রশমন বিক্রিয়া হওয়ার কারণে অ্যাসিড আর ক্ষার মিলে লবণ এবং পানি উৎপন্ন করতেছে। এটা নিয়ে কারো কি কোনো কনফিউশন আছে?
বলো তো এটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে? এই দুইটা বিক্রিয়া নিয়ে বলে দাও। এটা আমাদের কি অ্যাসিডিটির সময়, আমি অ্যাসিডিটি লিখে দিচ্ছি এখানে ছোট করে। বলো এই বিক্রিয়াগুলো নিয়ে কারো কোনো কনফিউশন আছে? ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। ওকে ওকে, ভেরি গুড। আসো আমরা পরেরটায় চলে যাই। তাহলে এর পরেরটা ইজি, এটা আসলে এমসিকিউ, এটা জাস্ট এমসিকিউর জন্য দেয়া, এটা আসলে আমার তেমন কিছু বলার নাই। সেটা কি, যে যে ধরনের বায়ুতে আমাদের প্রাকৃতিক বস্তু বা পদার্থ থাকে তার প্রধান উপাদানটা কি থাকে? বায়ুতে প্রধানত অক্সিজেন থাকে, আমরা খুব ভালো মতো জানি। সার, সার মানে কি আমাদের কৃষিকাজ, তারপর আমাদের মাটিতে বিভিন্ন কাজে ব্যবহার করা হয়। সো নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন, ফসফরাস, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, এগুলো মনে রেখো, এগুলো অবজেক্টিভের জন্য আসলে তেমন ইম্পর্টেন্ট না, ঠিক আছে? আর তোমার খাবারের পানিতে পানি সহ বিভিন্ন খনিজ লবণ থাকে আমরা জানি। আর কাগজ, এইটা একটু ইম্পর্টেন্ট বাকিগুলোর তুলনায়। কাগজের মূল উপাদানটা সেলুলোজ, এটা এমসিকিউর জন্য বাকিগুলোর থেকে একটু বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? সো এটা একটু আলাদা করে দেখে রাখো। সো এই স্লাইডে আমি আর বেশি টাইম দিলাম না, বিকজ এখানে আসলে আমাদের পড়ার কিছু নাই। বা আমার সাথে একজন অলরেডি, আমি বলার আগে বলে দিছে একজন যে কাগজেরটা ইম্পর্টেন্ট। হ্যাঁ দেখো, কোশ্চেন অ্যানালাইসিস করলেই কিন্তু এই কমন নলেজগুলো তোমরা পেয়ে যাও, বিকজ এই চ্যাপ্টার কিন্তু কোনো রকেট সায়েন্স না, এটা কিন্তু খুবই ইজি একটা চ্যাপ্টার, ঠিক আছে? ওকে, আসো আমরা আগেই। এইবার খুবই 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 ইম্পর্টেন্ট, এই চ্যাপ্টার থেকে যদি কোনো সিকিউ আসে, দুইটা টপিক থেকে আসতে পারে, একটা হলো এই টপিক আর একটা হলো কি সেটা আমি পরে বলতেছি, ঠিক আছে? সো আমি এই চ্যাপ্টারের পাশে ছোট্ট করে লিখে দিতে পারি যে এটা মেইনলি এমসিকিউর জন্য প্লাস সিকিউর জন্য লাগতে পারে। এই সাইনটা দিয়ে কি বুঝাইলাম, যে সিকিউর জন্য এটা লাগতেও পারে, নাও লাগতে পারে, বাট এমসিকিউর জন্য এটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? এমসিকিউর জন্য এটা খুব ইম্পর্টেন্ট। সো আসো আমরা একটু বোঝার চেষ্টা করি। আমি তোমাদের ধাপগুলা বর্ণনা করে যাব। তুমি বলতেই পারো যে ভাইয়া আমাদের তো বইয়ে পুরো একটা ধাপের বর্ণনা আছে, ঠিক আছে, বাট এই জিনিসটা আমাদের একটু লাগবে। সেটা হইলো যে তোমার কি বলে, যে এই ধারণাগুলো যদি আমাদের থাকে, আমাদের বই একবার রিডিং করলেই চলবে, বাকিটা আমরা এমনি জানবো। আচ্ছা, এইবার আমি একটু কথা বলি। দুইটা কোশ্চেন করছে, দুইটা কোশ্চেনই আমার কাছে মনে হয়েছে যে তোমাদের এই চ্যাপ্টারের সাথে রিলেটেড, আমাদের উত্তর দেওয়া উচিত। সেইটা কি, সেটা হলো সেলুলোজের সংকেত। সেলুলোজে কিন্তু একটা পলিমার স্ট্রাকচার, সো সেলুলোজের সংকেত কিন্তু তোমাদের দরকার নাই। আর মরিচ খেতে ঝাল লাগে কেন? আচ্ছা, মরিচ খেতে ঝাল লাগে কেন, যে তোমার মরিচ আমাদের, তুমি যদি জিহ্বার, তুমি যদি বায়োলজিতে পড়ে থাকো, আমাদের জিহ্বা বা জিহ্বার প্রতিটা অংশে বিভিন্ন স্বাদের অংশ থাকে, যে একটা অংশে স্বাদের একটা, ধরো কোনো অংশ মিষ্টি স্বাদ গ্রহণ করতে পারে, কোনো অংশ তিতা স্বাদ গ্রহণ করতে পারে, কোনো অংশ টক স্বাদ গ্রহণ করতে পারে, কোনো অংশ ঝাল স্বাদ গ্রহণ করতে পারে। সো আমাদের জিহ্বার মধ্যেই সেই নার্ভ সিস্টেমগুলো আছে। আর তোমাদের বায়োলজির মানুষজন আরো ডিটেলসে বলতে পারবে, সো তুমি ওখান থেকে এটার উত্তর পেয়ে যাবা, ঠিক আছে? আমি অ্যাকচুয়ালি ভুলে গেছি কোন জায়গাটা, বাট আমি এটার বেসিক উত্তরটা জানি, কারণ বায়োলজি ভাইয়া খুবই খারাপ পারি, এটা আমি অনেকবার বলছি অলরেডি, ঠিক আছে? ওকে, সো সেলুলোজের সংকেত, এটা একটা পলিমার সংকেত। সো সেলুলোজের সংকেতটাও কিন্তু তোমাদের আসলে দরকার নেই, বাট যদি জানতে চাও, তোমাদের কমেন্টেই বলা আছে যে তোমার C6H10O5 ঠিক আছে? এটা তুমি আসলে, এটা অত কঠিন কিছু না। সো ধরো এই যে এরকম কিছু একটা, ঠিক আছে? সো এটা নট দ্যাট নেসেসারি সামথিং, বাট তুমি চাইলে এটাকে দেখে রাখতে পারো, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, পেঁয়াজ কাটলে চোখ দিয়ে পানি আসে কোন অ্যাসিডের কারণে? সালফিউরিক অ্যাসিডের কারণে, যেটা তোমার পেঁয়াজের মধ্যে সালফার আর এবং কেমিক্যাল থাকে, সেগুলো মিলে আসলে তোমার বাতাসের সালফারের সাথে সালফার ডাইঅক্সাইড, ট্রাইঅক্সাইড অ্যান্ড দেন সালফিউরিক অ্যাসিড উৎপন্ন করে। এগুলো আসলে আমাদের পরীক্ষায় আসার মতো না বাবা, আমরা পরীক্ষার পড়াটা আগে শেষ করি, বিকজ আমাদের এটা তো বারবার বলতেছি যে এটা তোমাদের এই চ্যাপ্টার যত কম টাইমে আমি তোমাদের শেষ করতে পারবো, তোমাদের জন্যই তত ভালো, বিকজ তোমরা লম্বা লম্বা ক্লাস করো অন্যান্য চ্যাপ্টারের, যত তাড়াতাড়ি শেষ করা যায় তত ভালো, ঠিক আছে? ওকে ওকে, এইবার সো একটু খেয়াল করো, মোট ধাপ 6টি। খুব ভালো কথা, মোট ধাপ 6টি আমরা বুঝলাম। সো আমি একটু ব্যাখ্যা করি, ভাইয়ার ব্যাখ্যাটা একটু শুনো, মন চাইলে লিখতে পারো, না মন চাইলে না লিখতে পারো। এটার আমি কোনো শর্টকাট দিয়ে আমি নিজে পড়ি নাই, সো আমি চাই না তোমাদেরকে আমি এটা কোনো শর্টকাট দিয়ে মনে রাখতে। তোমাদের আমি খুব খুশি হব যদি তোমরা নর্মালি এই 6টা ধাপ মনে রাখতে পারো, কারণ পরীক্ষায় কিন্তু আসে যে রসায়নে অনুসন্ধান বা গবেষণা প্রক্রিয়ার চতুর্থ ধাপ কোনটি বা তৃতীয় ধাপ কোনটি। সো আমরা একটু বোঝার চেষ্টা করি যে রসায়নে অনুসন্ধান বা পরীক্ষণ মানে দ্য প্রসেস অফ রিসার্চ। আমরা কেমিস্ট্রিতে বিভিন্ন ল্যাব ওয়ার্ক করে থাকি, বিভিন্ন ধরনের প্র্যাকটিক্যাল অ্যানালাইসিস করে থাকি, যেগুলো কিন্তু আমরা আসলে কোনো ধরনের পরীক্ষা ছাড়া পসিবল না। আমরা যে পরীক্ষাগুলো করি এগুলোর অবশ্যই একটা বেসিস আছে, আমরা কি থেকে কাইলে কি পাবো, অ্যান্ড
মানে ধরো একটা জিনিসের সাথে, ধরো লবণের সাথে তুমি কিছু একটা মিশাইলেই যে তোমার কাঙ্ক্ষিত বস্তুটা হয়ে যাবে, ব্যাপারটা কিন্তু এরকম না। এখানে রিসার্চ রিলেটেড, যে তুমি এই ব্যাপারটা তুমি বারবার 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 কষ্ট করে এক একটা জিনিস অ্যাড করে দেখতেছো যে তোমার কাঙ্ক্ষিত ফলাফল আসতেছে কিনা। এই যে তুমি বারবার এই ফলাফলটা তুমি আসতেছে চেঞ্জ করতেছো, এবং এইটা যে তুমি বিভিন্ন ধরনের ফলাফল পাচ্ছ, পজিটিভ, নেগেটিভ, এবং ফাইনালি অনেক কষ্টের পর তুমি তোমার কাঙ্ক্ষিত ফলাফলে পৌঁছাচ্ছ অথবা পৌঁছাচ্ছ না, এই যে ব্যাপারটা, এটাই কিন্তু দ্য প্রসেস অফ রিসার্চ। সো একটা রিসার্চ করার জন্য আমি তোমাকে ছোট্ট একটা উদাহরণ দেই, যদি তোমরা মানে একটু শুনো তাহলে খুব সুন্দর করে বুঝবা। একটা ছোট্ট একটা উদাহরণ দিই। তুমি চিন্তা করো, তুমি আজকে আসো ক্লাস 10-এ, তুমি পড়তেছো কেমিস্ট্রি, ফিজিক্স, বায়োলজি। তুমি যখন ইন্টারে উঠবা তুমি পড়বা ফিজিক্স ফার্স্ট পেপার সেকেন্ড পেপার, কেমিস্ট্রি ফার্স্ট পেপার সেকেন্ড পেপার, বায়োলজি ফার্স্ট পেপার সেকেন্ড পেপার, ম্যাথ ফার্স্ট পেপার সেকেন্ড পেপার। আচ্ছা, এরপর যখন তুমি ভার্সিটিতে উঠবা, হয় তুমি ফিজিক্স রিলেটেড কোনো একটা সাবজেক্ট পড়বা যদি তুমি সায়েন্সে থাকো, না হলে কেমিস্ট্রি রিলেটেড, না হলে বায়োলজি রিলেটেড, না হলে ম্যাথ রিলেটেড, অথবা তুমি কোনো কম্বিনেশনের সাবজেক্ট আসতে পারো, যেমন বায়োকেমিস্ট্রি, যে তোমার বায়োলজি কেমিস্ট্রি বোথ সাবজেক্ট লাগতেছে। এখন এরপর কি? এরপর তুমি যদি মাস্টার্স করো বা তুমি যদি পিএইচডি করতে বাইরে যাও বা সোজা বাংলায় রিসার্চ করতে বাইরে যাও, তখন তোমার কি হবে? ধরো তুমি আমার মতো কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়তেছো, এই কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এর একটা ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর একটা পার্ট নিয়ে তুমি 5 বছর পড়ালেখা করবা। দ্যাটস এ রিসার্চ। বুঝা গেছে? সো তোমার এই যে রিসার্চের গভীরতাটা বুঝা গেছে, যে কেন রিসার্চের জন্য এত কাহিনী করা লাগে, এই জিনিসটা বুঝা গেছে। আমি তোমাদের একদম বাস্তব উদাহরণ দিলাম, যেটা তোমরা বুঝলে তোমাদের এটা আজীবন মনে থাকবে এই উদাহরণটা, যে এইটা এইভাবে যায় জন্য আমাদের এত ডিটেইলসে একটা রিসার্চের কাজ করা লাগে। ঠিক আছে? আচ্ছা, ওকে। সো এখন আমরা আসি যে এই ধাপগুলো আসলে কি। সো প্রথমে হলো বিষয়বস্তু নির্ধারণ। খুব স্বাভাবিক, যখন আমরা একটা রিসার্চ করব, আমরা কিন্তু ফুল কেমিস্ট্রি নিয়ে রিসার্চ করতে পারবো না, বিকজ রিসার্চ ইজ রিসার্চ। এই মানে ধরো শুধু একটা কেমিস্ট্রি নিয়ে তুমি কত কিছু নিয়ে রিসার্চ করবে, কেমিস্ট্রির মধ্যে কোটি 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 জিনিস আছে, ঠিক আছে? বাট তোমার এই যে বিষয়বস্তু নির্ধারণ মানে কি, তুমি খুবই ছোট্ট একটা অংশে নিবা, খুব ছোট্ট একটা অংশ সিলেক্ট করবা। তোমার কিসের জন্য বলো তো? যে তোমার বিষয়বস্তু নির্ধারণের জন্য। সো তোমার সবার ফার্স্ট ধাপটা কি হবে? ফার্স্ট ধাপটা হবে হলো তুমি একটা বিষয়বস্তু নির্ধারণ করবা, যে তুমি এই বিষয়টা নিয়ে রিসার্চ করতে চাও। ঠিক আছে? আচ্ছা, ওকে। এরপর বই বা পূর্বের গবেষণাপত্রের সাহায্যে, এটার মানে কি দেখো, তুমি যখন একটা জিনিস নিয়ে পড়ালেখা করবা, তুমি যখন একটা বিষয়বস্তু নির্ধারণ করবা, ধরো তোমার পলিমার নিয়ে পড়তে ভালো লাগে বা তোমার জৈব যৌগ নিয়ে পড়তে ভালো লাগে, তুমি জৈব যৌগ নিয়ে রিসার্চ করবা আফটার আমার মতো আমার থেকে আরো বড় বয়সে যাওয়ার পর। বাট তুমি সেটা সম্বন্ধে ধারণাটা কোত্থেকে নিবা? অবশ্যই তোমার কোনো বইয়ের সাহায্য নেওয়া লাগবে, বা ওই বিষয়বস্তু রিলেটেড পূর্বে যদি কোনো রিসার্চ পেপার বা বাংলায় গবেষণাপত্র ব্যবহার হয়, সেটা সম্পর্কে তোমার কিছু ধারণা নেওয়া লাগবে। ঠিক আছে? আচ্ছা, এরপর ওই যে তুমি ধারণা নিলা, তাহলে তুমি বুঝতে পারলা যে তুমি আসলে সোজা পথে আসো, তোমার এটার জন্য কি কি লাগবে। ঠিক আছে? কি কি লাগবে? সো তোমার এটার জন্য প্রয়োজনীয় বস্তু ও পরীক্ষা প্রণালী নির্ধারণ। এটার মানে কি, যে ওই যে তুমি রিসার্চ ওয়ার্কটা করবা, তুমি যে একটা বিষয়বস্তু নিয়ে গবেষণা করতে চাচ্ছ, তোমার সেটার জন্য কি কি টুলস লাগবে, কি কি যন্ত্রপাতি লাগবে, কি কি পাইলে তোমার জন্য ভালো হবে। এই জিনিসটা কেন লাগে? বিকজ রিসার্চের জন্য একটা ফান্ড দরকার হয়। অনেক সময় সেই ফান্ডটা তুমি তোমার ভার্সিটি থেকে পেতে পারো, তুমি তোমার প্রফেসর থেকে পেতে পারো, তুমি তোমার সরকার থেকে পেতে পারো। ডিপেন্ড করতেছে যে তুমি তোমার রিসার্চের ব্যাপারটাকে কতটা সুন্দর করে প্রেজেন্ট করতে পারতেছো, এবং সেটার জন্য কিন্তু এটা খুবই ইম্পর্টেন্ট যে তুমি বুঝো যে তোমার কি কি বস্তু, এটা বস্তু হবে, এবং কি কি পদ্ধতি, মানে তোমার কি কি এক্সপেরিমেন্ট করা দরকার হবে। এবং যখন তুমি সেইটা সম্বন্ধে বুঝে ফেলবা যে তোমার কি কি টুলস লাগবে, তুমি সেই টুলসগুলা, যন্ত্রপাতিগুলা, ল্যাবরেটরির যন্ত্রপাতিগুলা যদি কালেক্ট করে ফেলতে পারো, তাহলে তুমি এরপর কি করবা? পরীক্ষণ, বা যেটাকে আমরা খুবই কমন একটা ওয়ার্ডের মাধ্যমে চিনে থাকি, সেটা হলো এক্সপেরিমেন্ট। যে তুমি এক্সপেরিমেন্টটা শুরু করতে পারবা। এখন তুমি যখন এক্সপেরিমেন্ট করলা, আমরা যদি তোমরা ল্যাব করে থাকো, তাহলে একটা জিনিস বুঝে ফেলবা যে এক্সপেরিমেন্ট মানেই হলো তোমার ডাটা কালেকশন। তোমার ডাটা কালেক্ট করা লাগবে। ডাটা কালেকশন মানে কি, যে তুমি একটা যে পরীক্ষা করতেছো, তোমার তো ডাটাগুলা লিখা লেখা লাগবে হিসাবের জন্য, যে তুমি ওইটা দিয়ে হিসাব করবা, রাইট? তোমরা রিলেট করতে পারতেছো আমার সাথে? অবশ্যই রিলেট করতে পারার কথা, যে তুমি যদি প্র্যাকটিক্যাল জীবনে একবারও করে থাকো, আমরা বিভিন্ন সময় বিভিন্ন ডাটা কালেক্ট করি। সো সেই ডাটা কালেক্টটা কেন করি? আমাদের ওই এক্সপেরিমেন্টের রেজাল্টটা বাস্তবের সাথে বা থিওরির সাথে, থিওরি কি, এই যে বিষয়বস্তু সম্পর্কে যে আমরা ধারণা নিলাম, পরীক্ষা প্রণালী করলাম, আদর্শ অবস্থার সাথে আমাদের তুলনা করার জন্য আমাদের কি নেওয়া লাগে? ডেটা নেওয়া লাগে। মানে কি?
তথ্য নেওয়া লাগে, তথ্য সংগ্রহ, এবং যেই তথ্যগুলাকে নিলাম সেগুলাকে নিয়ে আমাদের অ্যানালাইসিস বা বিশ্লেষণ করা লাগে, তথ্য সংগ্রহ ও তথ্য বিশ্লেষণ। এবং তুমি যেই তথ্য সংগ্রহ করলা এরপর কিন্তু তোমার ফলাফল বা যেটাকে আমরা কি নিয়ে চিনি, রেজাল্ট, আমি ওইটার পাশেও লিখে দিচ্ছি, তথ্য মানে কিন্তু তোমার ডেটা, রাইট? সো তুমি যখন একটা রেজাল্ট পাইলা, তুমি সেই রেজাল্ট নিয়ে এক ধরনের একটা অ্যানালাইসিস বা আলোচনা করলা। এখন তুমি যে বিষয়বস্তুটা সিলেক্ট করছো এবং তুমি যে ফলাফলটা পাচ্ছ, ফলাফলটা কি সবসময় পজিটিভই হবে? নট রিয়েলি। ফলাফল কিন্তু সবসময় পজিটিভ হবে না, ফলাফল নেগেটিভও হতে পারে, বা ফলাফল বাস্তব মানের থেকে অনেক দূরেও হইতে পারে। বাট তাও আমরা কি করতেছি, যে আমরা আমাদের এক্সপেরিমেন্টটা শেষ করতেছি এবং আমরা ফলাফল নিয়ে আলোচনা করতেছি, যে এটা ভালো হয়েছে, এটা এই জন্য ভালো হয়েছে, এটা ভালো হয় নাই, এটা এই জন্য ভালো হয় নাই, এটা বাস্তব মান থেকে দূরে আসছে, কেন দূরে আসছে, এই যে আলোচনাটা, এই সব কিছু করার পর তোমার একটা রিসার্চ পেপার ফাইনালি দাঁড়ায় যে তুমি একটা রিসার্চ করতেছো এবং সাথে সাথে সেটার একটা ডকুমেন্টেশন রাখতেছো, মানে কি একটা লিখিত কপি বা একটা লিখিত ভার্সন রাখতেছো। বলো, এর থেকে ডিটেলস আমার মনে হয় না এই জিনিসটা তুমি বই থেকে পড়েও বুঝতে পারবা। বলো এই জিনিসটা বুঝা গেছে নাকি? আমি কিন্তু খুবই আস্তে আস্তে তোমাদেরকে বুঝাইছি, কেউ যদি ক্লিয়ার করে শুনে থাকো তার কিন্তু এটা নিয়ে কোনো কোশ্চেন থাকার কথা না। বলো তো বুঝা গেছে নাকি? ওকে, তোমরা সবাই বলতেছো ক্লিয়ার, ভেরি গুড। আমি বিশ্বাস করি তোমরা মনোযোগ দিয়ে শুনছো। সো তোমাদের এটা না বোঝার আসলে তেমন কোনো রিজন নাই। এইবার আমাদের দেখো আমি কি বললাম, এমসিকিউ প্লাস সিকিউ 01 কেন? কারণ এটা হলো এই চ্যাপ্টারের 1 নাম্বার টপিক, যেটা থেকে সিকিউ আসলেও আসতে পারে। এন্ড এই যে তোমার এই বিভিন্ন সংকেত, পদার্থের ধরন অনুযায়ী বিভিন্ন সংকেত, এইটাকে আমরা বলতে পারি হলো এমসিকিউ প্লাস সিকিউ, যেটা আসলেও আসতে পারে 02। ঠিক আছে, বুঝা গেছে? তো আমরা এই জিনিসটা নিয়ে এখন একটু পড়বো। আমরা টোটাল 8-9টা সংকেত পড়বো। আমি তোমাদেরকে আগে একটু বুঝাই যে এই সংকেতগুলোর আসলে কাহিনীটা কি। এটা যদি তুমি বুঝতে পারো তাহলে এই জিনিসগুলো তোমার কাছে অনেক ইজিয়ার লাগবে। ঠিক আছে, তো আমি একটু তোমাকে বলি শর্টে যে এই সংকেতগুলোর কাহিনী কি। এই যে বিভিন্ন ধরন, ধরো তুমি একটা সোজা বস্তু একটা নিয়ে কাজ করতেছো, যে বস্তুটা ধরো সামহাউ সেটা একটা অ্যাসিড, সেটা হয়তো তুমি জানো না অ্যাসিড, বা ধরো তুমি শিক্ষিত মানুষ, তুমি জানো যে তুমি অ্যাসিড নিয়ে কাজ করতেছো। একটা অশিক্ষিত মানুষকে তুমি যদি একটা বোতল ধরায় দাও, তোমার কিন্তু সেখানে কি হবে বলো তো? সে কিন্তু জানবে না যে তোমার এই যে সংকেতটা বা এই যে তোমার বোতলে কি আছে, সে কিন্তু এটা জানে না। সো সে কিন্তু এখানে বলো তো কি, যে স্বাভাবিকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। সো এই ব্যাপারগুলা এড়ানোর জন্য এবং কেমিক্যালগুলাকে একটা সার্টেন ধরনের মধ্যে আনার জন্য আমরা এই সংকেতগুলো ইউজ করি, যেটার একটা নাম আছে, যেটা হয়তো তোমরা অনেকে এমনিই জানো, তাও আমি বলে দিচ্ছি। সেটা হলো তোমার GHM, যেটাকে বলা হয় হলো গ্লোবালি হারমোনাইজড, মানে কি শান্তিপূর্ণ, গ্লোবালি হারমোনাইজড সিস্টেম। এটার মানে কি বলতো? এটার মানে হলো এই গ্লোবালি হারমোনাইজ সিস্টেমের আন্ডারে হলো তোমার এই সংকেতগুলা। মূলত এগুলা কেন? কেমিস্ট্রির কোন ধরনের কোনো কেমিক্যাল সম্পর্কে তুমি যেন এই সংকেতটা দেখলেই বুঝে ফেলতে পারো যে ওই বোতলের ভিতর, ওই কন্টেইনারের ভিতর, ওই ড্রামের ভিতর, ওই বক্সের ভিতর তোমার এমন কোনো পদার্থ আছে যেটা এই ধরনের ক্ষতি করতে পারে, এবং এই ধরনের ক্ষতি থেকে তুমি দূরে থাকার জন্য তুমি কি কি করতে পারো। ঠিক আছে, সিম্পল অ্যাজ দ্যাট। ভাইয়ার কথা কি এতটুকু বুঝা গেছে বলো তো? এতটুকু বুঝা গেছে নাকি বলে দাও, তাইলে আমরা একটু এইগুলা নিয়ে আগাইতে পারি যেগুলো আসলে কি। ঠিক আছে। ও আর আমি GHM কেন লিখলাম আমি জানি না, আমি লিখলাম GHS, বাট আমি এখানে বলতেছিলাম GHM। যাই হোক, সো গ্লোবালি হারমোনাইজ সিস্টেম, বুঝতেই পারছো GHS আমি ভুলে লিখছিলাম আর কি, GHM। যাই হোক, আচ্ছা ওকে, এইবার তো আমরা আগাই। সো আমরা এখন এগুলো একটু বোঝার চেষ্টা করি। এগুলো অ্যাকচুয়ালি সোজা, আমি তোমাকে আমার মনে রাখা সিস্টেমটা শিখাই। দেখো উদাহরণগুলো কিন্তু তোমার মুখস্থই রাখা লাগবে, বাট তুমি যদি এই সাইনগুলো মনে রাখতে পারো তাহলে কিন্তু এই ঝুঁকিগুলো তোমার আলাদা করে কঠিন করে পড়ার কোনো দরকার পড়ে না। ঠিক আছে, আচ্ছা। সো আসো আমরা একটু বোঝার চেষ্টা করি যে এই ঝুঁকিগুলো আসলে কি। সো বিস্ফোরক পদার্থ, দেখো বিস্ফোরকের ইংলিশ এক্সপ্লোসিভ। আমি প্রতিটার পাশে ইংলিশ কেন লিখে দিছি? বিকজ তোমার জীবনের এক পর্যায়ে না এক পর্যায়ে গিয়ে তোমার ইংলিশ টার্মগুলো নিয়েই পড়ালেখা করা লাগবে। সো তুমি আগে থেকে যত বেশি ইংলিশ টার্ম শিখবা সেটা তোমার জন্য তত ভালো হবে। ওকে, সো বিস্ফোরক পদার্থ, দেখো একটা বস্তু এক্সপ্লোশন হচ্ছে, একটা বস্তু এক্সপ্লোশন হচ্ছে মানে কি? বিস্ফোরক পদার্থ, অর্থাৎ এই পদার্থটা খুব তাড়াতাড়ি বিস্ফোরিত হইতে পারে। দেখো ঝুঁকিটা কি?
আঘাত লাগলে বা আগুন লাগলে প্রচন্ড বিস্ফোরণ হতে পারে, যেটা কিন্তু চিত্রের মধ্যেই লেখা আছে। তোমার কি অন্য কিছু দিয়ে মনে রাখা দরকার আছে? তুমি কিন্তু চিত্র দিয়েই মনে রাখতে পারবা, ঠিক আছে? আচ্ছা, আর এবার তোমার এই বিস্ফোরক পদার্থ কারা? টিএনটি, জৈব পারক্সাইড, নাইট্রোগ্লিসারিন, ঠিক আছে? আচ্ছা, সো তোমরা এখন এগুলো যদি সংকেত জানতে চাও, আমি তোমাকে প্রতিটা সংকেত দেখাইতে পারি, বাট সংকেত কিন্তু তোমাদের দরকার নাই। সো সংকেত তোমাদের যেহেতু দরকার নাই, তাই আমি সংকেত দেখাবো না। যদি তোমরা একটারও সংকেত দেখতে চাও, ধরো আমি টিএনটির সংকেতটা তোমাদের একটু দেখাই দিই, বিকজ তোমরা তাইলেই বুঝবা যে তোমাদের এই সংকেতগুলো কেন দরকার নাই। বিকজ এসএসসিতে কিন্তু ধারে কাছেও কিছু আসে না, আসলে ম্যাক্সিমাম এগুলোর নামগুলো আসে, ঠিক আছে? এটা আমি কিসের সংকেত আঁকতেছি? এটা ভাইয়া আঁকতেছি হলো টিএনটি বা ট্রাইনাইট্রোটলুইনের সংকেত আঁকতেছি, ঠিক আছে? তিনটা নাইট্রো আছে আর টলুইন, ঠিক আছে? ট্রাইনাইট্রোটলুইন, NO2 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 CH3, এগুলা কিন্তু তোমাদের দরকার নাই, ঠিক আছে? তো তোমরা আপাতত নামগুলা মনে রাখো, তাই তোমাদের জন্য মোর দেন এনাফ। এবার পরেরটা একটু খেয়াল করো, দেখো একটা পদার্থের মধ্য দিয়ে কিছু একটা মধ্যে আগুন জ্বলতেছে, তার মানে কি এই পদার্থতে খুব ইজিলি আগুন ধরে যায়, দেখো দ্রুত আগুন ধরে যায়, এবং যারা আগুন ধরে তাদেরকে আমরা কি বলি? দাহ্য পদার্থ বলি না? সো এই যে দাহ্য পদার্থ, যেটার ইংলিশটা হলো ফ্ল্যামেবল সাবস্টেন্স, ঠিক আছে? সো এটার উদাহরণ কি? অ্যালকোহল আর ইথার। ও উদাহরণগুলো তোমার একটু মুখস্থ রাখতে হবে, ট্রাস্ট মি। এটায় আসলে আমি মানে তোমাদের অনেক বেশি হেল্প করতে পারবো না, উদাহরণগুলো তোমাদের একটু মুখস্থ রাখতে হবে, ঠিক আছে? ওকে ওকে ওকে। এইবার খেয়াল করো, বিষাক্ত পদার্থ, দেখো এখানে তোমার দুইটার মধ্যে একটু কনফিউশন, আমি আগে একটু বলে দিচ্ছি। বিষাক্ত পদার্থ আর উত্তেজক পদার্থের মধ্যে কনফিউশন হয়, কারণ দেখো ক্রস মানে কি? ক্রস মানেও আমরা বুঝি যে সেটা আসলে আমাদের জন্য খুব ক্ষতিকর। আবার এই যে ডেঞ্জার সাইন, যেটা একটা স্কাল ফিগার, এইটা মানেও আমরা বুঝি এটা আমাদের জন্য ক্ষতিকর। বাট আমাদের মনে রাখতে হবে এখানে স্কাল সাইনটা মানে বুঝায় হলো যেটা টক্সিক সাবস্টেন্স বা বাংলায় বিষাক্ত পদার্থ, সেটা যদি তোমার শরীরে টাচ করে বা তোমার শ্বাস প্রশ্বাস দিয়ে শরীরে প্রবেশ করে, তোমার শরীরে মারাত্মক ক্ষতি হইতে পারে, মারাত্মক ক্ষতি হইতে পারে, ঠিক আছে? সো তোমার এই বিষাক্ত পদার্থে তোমার শরীর লাগলে বা শ্বাস প্রশ্বাসের দ্বারা যদি শরীরে যায়, এটা মারাত্মক ক্ষতি হইতে পারে। সেই এই বিষাক্ত পদার্থের উদাহরণ কি? বেনজিন, ক্লোরোবেনজিন, মিথানল, ঠিক আছে? একজন একটা সুন্দর কথা বলছো যে ভাইয়া অ্যারোসোলও তো দাহ্য পদার্থ। হ্যাঁ, তোমাদের বইয়ে নাই, কোনো সমস্যা নেই, বইয়ে না থাকলে কি ভুল নাকি? আমরা পড়ে রাখি যে আমরা আরেকটা পড়ে রাখি অ্যারোসোল, ঠিক আছে? অ্যারোসোলও কিন্তু দাহ্য পদার্থ, ঠিক আছে? ওকে, সো আমরা বুঝতে পারলাম যে বিষাক্ত পদার্থ। এবার পরেরটা খেয়াল করো, যেটা বিষাক্তর সাথে গুড়ায় যায়, যেটার মধ্যে একটা এক্স সাইন দেয়া। এই এক্স সাইনটা মানে হলো এটা একটা উত্তেজক পদার্থ। উত্তেজক মানে কি জানো? তোমার শরীরে এক ধরনের ইরিটেশন, একটা জ্বালা পোড়া সৃষ্টি করে, অর্থাৎ তোমার শরীরে এক ধরনের অস্বস্তিকর অনুভূতি সৃষ্টি করে, যেটা হলো উত্তেজক পদার্থ বা ইরিটেন্ট সাবস্টেন্স। দেখো এটা ত্বক, চোখ, শ্বাসতন্ত্রের ক্ষতি করে। এবং এটা কি? সিমেন্ট, ডাস্ট, লঘু অ্যাসিড, মানে সিমেন্টের গুঁড়া বা ধুলা আর হলো তোমার লঘু অ্যাসিড, এগুলা কিন্তু তোমার উত্তেজক পদার্থ হিসেবে কাজ করে। এখন দেখো লঘু অ্যাসিডই কেন বলা হয়েছে, গাঢ় অ্যাসিড কেন বলা হয় নাই? বিকজ লঘু মানে কি বলতো? একটু যে অ্যাসিডটার ঘনমাত্রাটা কম, ঠিক আছে? আচ্ছা, যে অ্যাসিডটার ঘনমাত্রাটা কম, বিকজ অ্যাসিডের ঘনমাত্রা যদি বেশি হয়, ওইটা তোমার শরীরে শুধু উত্তেজনা সৃষ্টি করবে না, তোমার শরীর ছিদ্র করে বের হয়ে যাবে। সো তোমার শরীরে হালকা জ্বালা পোড়া কখন সৃষ্টি হতে পারে? তুমি যদি অল্প ঘনমাত্রার অর্থাৎ লঘু অ্যাসিড বা লঘু ক্ষারের সংস্পর্শে আসো, তখন তোমার উত্তেজনা সৃষ্টি হইতে পারে, যেটা আমরা অ্যাকচুয়ালি ল্যাবে প্রতিনিয়ত ফেস করি, ঠিক আছে? যে ধরো কোনো একটা অ্যাসিড হাতের মধ্যে একটু লেগে গেছে, দেখা যাচ্ছে যে হাতের ওই জায়গাটা একটু চুলকাচ্ছে অথবা একটু অস্বস্তি লাগতেছে। বুঝা গেছে আমার কথাটা এই পর্যন্ত? বলো তো, বলো বলো বলো। ওকে, এইবার দেখো এটা এটা দেখে বোঝা যাচ্ছে যে একটা তোমার কি বলে এটাকে, যে তোমার একটা মানুষের সাইনের মধ্যে তার মধ্যে এক ধরনের বিস্ফোরণ হচ্ছে বা তার মধ্যে কোনো এক ধরনের উত্তেজনা সৃষ্টি হচ্ছে। সো এটা কি? স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ, হেলথ রিস্ক সাবস্টেন্স। সো এটা কি? শরীরের মধ্যে গেলে ক্যান্সার পর্যন্ত তৈরি হইতে পারে। এটা কি? বেনজিন, টলুইন, জাইলিন। সো একটা জিনিস একটু খেয়াল করো, বেনজিন কিন্তু আমরা স্বাস্থ্য ঝুঁকিপূর্ণ পদার্থেও পড়ছি, আবার বেনজিন কিন্তু আমরা বিষাক্ত পদার্থেও পড়ছি। বুঝা গেছে? এই পর্যন্ত কি বুঝা গেছে? একটু বলবা, বুঝা গেছে নাকি? বুঝা গেছে? ওকে, এইবার তেজস্ক্রিয় পদার্থ। এই যে একটা বিখ্যাত সাইন ইউজ করা হয়, এই সাইনটার নাম কি তোমরা জানো? এই সাইনটার নাম তোমরা হয়তো অনেকেই জানো, এটাই কিন্তু বলা হয় ট্রিফয়েল, TREFOIL, ট্রিফয়েল সাইন।
এই ট্রিফয়েল চিহ্ন দিয়ে কি বোঝানো হয়? তেজস্ক্রিয় পদার্থকে নির্দেশ করা হয়। ট্রিফয়েল চিহ্ন দিয়ে তেজস্ক্রিয় পদার্থ বা রেডিও অ্যাক্টিভ সাবস্টেন্স। এখন তেজস্ক্রিয় পদার্থ কারা, এটা একটু ছোট করে তোমাদের বলে দেই যে তেজস্ক্রিয় পদার্থ হইল যে তোমার পর্যায় সারণীর, তুমি দেখবা বিভিন্ন বইয়ে 82, বিভিন্ন বইয়ে 83, বিভিন্ন বইয়ে 84, ঠিক আছে? সো অ্যাকচুয়াল ইনফরমেশনটা হলো বিভিন্ন মানে তোমার পর্যায় সারণীতে যদি 83 বা 84 উপরে থাকে পারমাণবিক সংখ্যা, তাহলে যে মৌলগুলো আছে সেগুলাকেই তোমার তেজস্ক্রিয় পদার্থ বলা হয়। এগুলাকে কেন তেজস্ক্রিয় পদার্থ বলা হয়? বিকজ এগুলা পরিবেশে বা এগুলো যখন মুক্তভাবে থাকে এরা একা একাই ভেঙে পরিবেশের তেজস্ক্রিয়তা ছড়ায় এবং তেজস্ক্রিয় রশ্মি যেমন আলফা, বিটা, গামা এই টাইপের এই টাইপের রশ্মিগুলা আমাদের পরিবেশে ছড়ায়, যেগুলো আমাদের পরিবেশে বিভিন্ন ধরনের ক্ষতি করে থাকে। এবং এখানে সবচেয়ে ক্ষতিকারক বিষয় হলো, আচ্ছা আমি ট্রিফয়েল সাইনটা আরেকবার লিখে দিচ্ছি, অনেকে বলছে বোঝা যাচ্ছে না। তো এখানে সবচেয়ে ক্ষতিকর ব্যাপারটা কি, এই তেজস্ক্রিয় পদার্থগুলা কখনো নিঃশেষ হয় না, হাজার হাজার বছর ধরে এগুলা থেকে যায়। তোমরা যদি হিরোশিমা নাগাসাকির কাহিনীটা জানো, সো ওখানে যে তোমার নিউক্লিয়ার বিস্ফোরণ বা নিউক্লিয়ার বোমা যে মারা হয়েছিল, এরপর যে তেজস্ক্রিয়তা ছড়াইছিল সেই তেজস্ক্রিয়তা কিন্তু মানে এত বছর পরে এসেও তার মানে মাত্রা কমছে হয়তো, বাট তেজস্ক্রিয়তার ফলাফল কিন্তু রয়ে গেছে। সো তেজস্ক্রিয়তা ইজ দ্যাট মাচ ডেঞ্জারাস, ঠিক আছে? দ্যাট মাচ ডেঞ্জারাস, এই জিনিসটা একটু মাথায় রাখো। আচ্ছা, বেনজিন দিলে এমসিকিউতে কোনটা দাগাবো? যে কোনো একটা দাগাও তাইলেই হবে। আচ্ছা, সো তোমার এটা দেখো, এবার হয়তো বোঝা যাবে যে এটা কি ট্রিফয়েল সাইন, TREFOIL। এটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটা সাইন যেটা তেজস্ক্রিয় পদার্থের ক্ষেত্রে ইউজ করা হয়। তোমরা তেজস্ক্রিয়তা সম্বন্ধে ইন্টার লাইফে তোমাদের এইচএসসি লাইফে আরো অনেক ডিটেলসে পড়বা, ঠিক আছে? ওকে, সো আমাদের আর 3টা সাইন বাকি। জারক পদার্থটা তোমাদের বইয়ে নাই যদিও আমার যতদূর মনে পড়ে, বাট তাও আমি অ্যাড করেছি তোমাদের মনে থাকার জন্য। আচ্ছা দেখো, এর থেকে সোজা কিছু হইতে পারে তোমার গা ছাকা মা ছাকা। সো এটা যেহেতু গা ছাকা আর মা ছাকা মানে কি পরিবেশের জন্য ক্ষতিকর, ডেঞ্জারাস ফর এনভায়রনমেন্ট। সো এটা পরিবেশের উদ্ভিদ ও প্রাণী উভয়ের জন্য ক্ষতিকর। লেড মার্কারি, লেড মানে হলো প্লাম্বাম আর মার্কারি হলো তোমার Hg, ঠিক আছে? আচ্ছা দেখো, হাতের মধ্যে পড়ছে, হাতের মধ্যে এক ধরনের ছিদ্র হয়ে গেছে বা কিছু একটা হয়ে গেছে, ক্ষত। সো এটা কি? ক্ষত সৃষ্টিকারী। সো এটা কি? করোসিভ। সো ক্ষত সৃষ্টিকারী কি? শরীরে লাগলে ক্ষত তৈরি করে। সো সালফিউরিক অ্যাসিড, তোমার হাইড্রোক্লোরিক অ্যাসিড, সোডিয়াম হাইড্রোক্সাইড, এগুলোর গাঢ় দ্রবণ। বুঝতে পারছো এবার? এই যে এই দুইটা কথা বলছিলাম যে এখানে লঘু অ্যাসিড কেন? কারণ এটা খালি উত্তেজনা সৃষ্টি করতেছে, আর এটা শরীরে গেলে ডিরেক্ট ক্ষত সৃষ্টি করতেছে। সো এটা কি? গাঢ় দ্রবণ। বুঝা গেছে? বুঝা গেছে? বলো তো বুঝা গেছে নাকি? আর আরেকটা জিনিস মনে রাখবা, পরিবেশের জন্য ক্ষতিকর শুধু যে লেড আর মার্কারি, ঠিক ব্যাপারটা এরকম না। ভারী ধাতু, যে কোনো ভারী ধাতু যেমন ক্যাডমিয়াম, লেড, মার্কারি, তারপর তোমার মলিবডেনাম, এই টাইপের যে ভারী ধাতুগুলো আছে সেগুলো তোমার পরিবেশের জন্য অত্যন্ত ক্ষতিকর। সো পরিবেশের জন্য ক্ষতিকর বলতে ভারী ধাতুগুলোকে বোঝায়। তুমি পরীক্ষার জন্য লেড আর মার্কারি মনে রাখো, কোনো সমস্যা নেই, বাট ভাইয়া তোমাকে বোঝানোর জন্য বললাম, ঠিক আছে? ওকে, সো আমাদের দাঁড়াও, এটা তো শুধু শুধু একটা পেজ নিয়ে নিলাম। আমরা একটু আমাদের শেষ করি আগে চ্যাপ্টারটা, পরে আমরা কোশ্চেন সলভে যাই। আমাদের অল্প কিছু কোশ্চেন আছে, আমরা এমসিকিউ বেশি সলভ করব। জারক পদার্থ, একটা জিনিস একটু তোমাদের বুঝাই, জারক পদার্থ আর দাহ্য পদার্থের সিম্বলটা অনেক একই। দেখো দাহ্য পদার্থ কি? যে দাউ দাউ করে আগুন জ্বলতেছে। আর জারক পদার্থের সিম্বল কি ইউজ হয় জানো? জারক পদার্থে সিম্বল ইউজ হয় হলো এরকম একটা গোল থাকে, গোলের উপরে তোমার আগুন জ্বলতেছে। একটা গোল থাকে, একটা বৃত্ত থাকে, বৃত্তের উপরে আগুন জ্বলতেছে। সো ওই যে শুধু আগুন জ্বললে সেটা দাহ্য পদার্থ, আর বৃত্তের উপর আগুন জ্বললে সেটা জারক পদার্থ, ঠিক আছে? সো এগুলা শ্বাসকষ্ট সৃষ্টি করতে পারে এবং পেটে গেলে ডায়রিয়া হইতে পারে। সেটা কি? ক্লোরিন গ্যাস, পটাশিয়াম পারম্যাঙ্গানেট, পটাশিয়াম ডাইক্রোমেট। এটা জাস্ট চাইলে আলাদা করে মনে রাখতে পারো। একটা জিনিস একটু বলি, এটা কেন দেয়া? বিকজ ওই যে জারক পদার্থ আর দাহ্য পদার্থের মধ্যে তুমি যেন পার্থক্য করতে পারো, এর থেকে বেশি কিচ্ছু না, ঠিক আছে? বুঝা গেছে? বলো তো বুঝা গেছে নাকি? দেখ একটু বলে দাও বুঝা গেছে নাকি। এবং সাথে সাথে আরেকটা জিনিস বলে দাও যে তোমাদের সিকিউ কি, তোমরা সিকিউ এমসিকিউর জন্য রেডি কিনা। একজন বলছে ভাই এই চ্যাপ্টার থেকে সিকিউ তো আসে না, এই চ্যাপ্টার থেকে সিকিউ আসে না। কোনো সমস্যা নাই, বাট আমরা সিকিউ কিছু দেখবো যে আসলে কিরকম আসতে পারে। আমাদের তো দরকার নাই সিকিউ আসা, আমাদের দরকার প্র্যাকটিস করা। আমরা প্র্যাকটিস করে যাবো যেন পরীক্ষায় গিয়ে আমাদের একটা জিনিসও নতুন না হয়, একটা জিনিসও মিস না হয়, ঠিক আছে? ওকে, সো আসো আমরা আগাই।
সো আমরা কয়েকটা সিকিউ সলভ করবো, এরপর আমরা এমসিকিউ সলভ করব। আচ্ছা, সো আমরা প্রথমে একটু দেখি আমাদের কোশ্চেনে কি বলছে, যে আলকেমি কি আমরা অলরেডি পড়ে আসছি, পাকা আম খেতে মিষ্টি লাগে কেন এটাও আমরা অলরেডি পড়ে আসছি। আচ্ছা, এবার উদ্দীপকের কোন সাংকেতিক চিহ্ন ইথার ও জৈব পারক্সাইডের জন্য উপযোগী বলো তো, বলতে পারো নাকি? দেখো ইথার মনে আছে, ইথার কিসে পড়ছিলাম? ইথার পড়ছিলাম দাহ্য পদার্থে। আর জৈব পারক্সাইড কিসে পড়ছিলাম? বিস্ফোরক পদার্থে। সো দেখো দাহ্য কোনটা? 1 নাম্বারটা, তাইলে এটা হলো 1 নাম্বারটা। আর বিস্ফোরক কোনটা? 4 নাম্বারটা। মনে পড়ে বলো তো, মনে পড়ে নাকি? হ্যাঁ, 1 আর 4 তোমরা অলরেডি বলা শুরু করছো ভাইয়া, 1 আর 4। ঠিক আছে, ওকে। এইবার এটা আমাদের গেল। আর একটা জিনিস আমি একটু শেষ করে বলি, যে তোমরা অ্যান্সার কিভাবে করবা যদি সামহাও এই চ্যাপ্টার থেকে কোনো সৃজনশীল চলে আসে। উদ্দীপকের 2 ও 3, এটা 2 ও 3 হবে। 2 ও 3 নং সাংকেতিক চিহ্ন বিশিষ্ট পদার্থের ক্ষেত্রে ঝুঁকির মাত্রা ও সাবধানতা আলোচনা করো। বলো তো এটা কি? এটা হলো তোমার রেডিও অ্যাক্টিভ, আর এটা হলো তোমার, এটা হার্মফুল না লিখে এটাকে এই যে আমরা যেটা পড়ে আসছি ওইটাই লিখি, যে হেলথ রিস্ক। হেলথ রিস্ক। সো তুমি যতটুকু বই থেকে পড়ে আসছো তুমি যদি অতটুকুই লিখে দিতে পারো, মোর দেন এনাফ। এখন এই চ্যাপ্টারে কোশ্চেন আসলে তুমি পরীক্ষায় কিভাবে লিখবা? তোমাকে যদি বলে কোন সাংকেতিক চিহ্ন ইথারের জন্য, তুমি বলবা যে 1 নং সাংকেতিক চিহ্নটি হলো দাহ্য পদার্থের সংকেত, এটা ঝুঁকি কি, উদাহরণ কি, এরপর লিখবা তাই ইথার একটি দাহ্য পদার্থ। আর পারক্সাইডের জন্য সেম ভাবে লিখবা। আর পরেরটার জন্য 2 এর ব্যাখ্যা দিবা, 3 এর ব্যাখ্যা দিবা। বইয়ে যতটুকু আছে ততটুকুই, এর থেকে বেশি কিচ্ছু দরকার নেই। কোশ্চেন বুঝা গেছে? আমি জাস্ট কোশ্চেনগুলো আনছি তোমাদেরকে বোঝানোর জন্য যে কতটা সোজা হইতে পারে সৃজনশীল। ঠিক আছে, অনেক সোজা এই চ্যাপ্টার, অনেক সোজা। আমি বারবার বলতেছি এই চ্যাপ্টার নিয়ে আমাদের কোনো প্যারা নেই, কোনো প্যারা জীবনেও খাওয়া যাবে না এই চ্যাপ্টার নিয়ে। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, একজন একটা ভালো কোশ্চেন করছো, ভাইয়া এই চ্যাপ্টার থেকে কি সিকিউ অ্যান্সার করা উচিত? আসলে না, উচিত না, বিকজ এটা একটা থিওরিটিক্যাল চ্যাপ্টার। ঠিক যেমন আমি 10 নাম্বার চ্যাপ্টারের কথা বলছি, যে সিকিউ আসলে অনেক সুন্দর করে অ্যান্সার করতে পারলে দাও, কোনো সমস্যা নেই, কারণ 10 নাম্বার চ্যাপ্টার থেকে কিন্তু সিকিউ আসবেই। কিন্তু চেষ্টা করবা যদি কোনো ম্যাথ রিলেটেড কোশ্চেন আসে, যদি লাসাতেলীয় নীতি টাইপের কোনো কোশ্চেন আসে, যদি জৈব রসায়নের কোনো কোশ্চেন আসে, আগে ওগুলো অ্যান্সার করতে। কিছু পারতেছো না তখন যা ওইটা দিবা, কোনো সমস্যা নাই। ঠিক আছে, আচ্ছা, ওকে। সো এরপর আমরা আসে হলো রসায়ন কি, রসায়নে অনুসন্ধান প্রক্রিয়ার ফ্লো চার্ট তোমাদের বইয়েই আছে। উদ্দীপকের আলোকে দৈনন্দিন জীবনে রসায়নের ভূমিকা, কসমেটিক সামগ্রী, পরিষ্কারক সামগ্রী, কৃষিক্ষেত্র, চিকিৎসা ক্ষেত্র, এগুলো তোমার বইয়ে সব ছোট 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 করে ব্যাখ্যা দেওয়া আছে, ওগুলো পড়লেই কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, ওকে। তো গেল, দৈনন্দিন জীবনে উদ্দীপকে উল্লেখিত রাসায়নিক দ্রব্যের অতিরিক্ত ব্যবহার পরিবেশের ক্ষতি সাধন করে। অতিরিক্ত ব্যবহার কি? বিকজ যখন আমরা একটা কেমিক্যাল অতিরিক্ত ব্যবহার করি আমাদের পরিবেশে চলে গিয়ে, বেশিরভাগ কেমিক্যালই কিন্তু আমাদের পরিবেশের জন্য ক্ষতিকর, বিভিন্ন রকমের ক্ষতি সাধন করতে পারে। সো এই সিকিউটা আসলে খুবই বোগাস একটা সিকিউ, তারপর আমি তোমাদের জন্য আনছি। সো এটা আমি একটু এখানে লিখেই দিচ্ছি, নট ইম্পর্টেন্ট। ঠিক আছে, তোমাদেরকে জাস্ট আমি কোশ্চেনের ধরন বোঝানোর জন্য আর কি এটা বলছি, বিকজ এত বাজে সৃজনশীল আমি আমার জীবনে দেখি নাই বোর্ডে আসতে। ঠিক আছে, ঠিক আছে, ওকে। এইবার দেখো তাপ উৎপাদী বিক্রিয়াগুলো অধ্যায় 7-এর কোশ্চেন ক আর খ, এটা বাদ। ল্যাবরেটরিতে এ এবং বি এর ব্যবহার আবশ্যক কেন বলো তো? এটা কি? এ হলো তোমার অ্যাপ্রন, আর বি হলো তোমার সায়েন্টিফিক গগলস, বা যেটা আমরা ল্যাবরেটরিতে ব্যবহার করে থাকি চশমা, বৈজ্ঞানিক চশমা, যেটাকে গগলস বলা হয়, যেটাকে গগলস বলা হয়। আর সিতে হলো মাস্ক। ঠিক আছে, সো তোমরা জানো অ্যাপ্রন কেন ব্যবহার করা হয়? বিভিন্ন ল্যাবরেটরির বিভিন্ন উপাদান থেকে দূরে থাকার জন্য। আর গগলস কেন ব্যবহার করা হয়? চোখে যেন আমাদের কোনো রাসায়নিক পদার্থ এসে না পড়তে পারে, আমাদের চোখটাকে সেফ দেওয়ার জন্য। ঠিক আছে, আচ্ছা, ওকে। সো বর্তমান প্রেক্ষাপটে সি এর ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমান প্রেক্ষাপট মানে কি? আশেপাশের ধুলাবালি, ময়লা আবর্জনা, কোনো ধরনের ক্ষতিকর পদার্থ যেন আমাদের নাসারন্ধ্র দিয়ে ভিতরে না প্রবেশ করতে পারে, করোনা টাইপের বিভিন্ন ধরনের ডিজিজ, বিভিন্ন ভাইরাস, এগুলো যেন আমাদের শরীরে প্রবেশ না করতে পারে, এই জন্য বর্তমান প্রেক্ষাপটে মাস্কের ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, ওকে। যেগুলো অ্যাপ্রন, গগলস অ্যাকচুয়ালি আমরা ডিটেলসে পড়ি না, বাট অ্যাপ্রন অ্যাকচুয়ালি আমরা মানে ডিটেলসে পড়ি না বলতে মানে গগলস আমরা পড়ি না ল্যাব করার সময়, আমরা অ্যাপ্রন পড়ি। আমাদের প্রতিদিন অ্যাপ্রন পড়া লাগে। আমি গত পরশু দিনও অ্যাপ্রন পরে ল্যাব করতেছিলাম, সেটা আমাদের জন্য ডাল ভাত হয়ে গেছে। বুঝা গেছে? আচ্ছা, ওকে।
ওকে, এনডিসি গাই চলে আসছে ভাইয়া, আজকে এনডিসি নিয়ে বলতেই হবে। ওকে ঠিক আছে, আজকে আমাদের ক্লাস শেষে টাইম আছে, আজকে আমরা এনডিসি নিয়ে কথা বলবো একটু, ঠিক আছে? তো অনেকে জানতে চাও তোমরা, আমি ছোট্ট করে একটু কথা বলবো তোমাদের জন্য, ঠিক আছে? ওকে, আর এমনিও আমি লাস্ট ক্লাসে তোমাদের সাথে বলতাম, যদিও আজকেও একটু বলবো না, ঠিক আছে? মানে আমার লাস্ট ক্লাস যেটা হবে তোমাদের সাথে। দেখো, সোজা কথা, দহন কাকে বলে আর বিজ্ঞানের অন্যান্য শাখার সাথে রসায়নের কি যোগসূত্র রয়েছে কিনা, এগুলো বইয়ে আছে, বই পড়লেই জানতে পারবা। দেখো বলা আছে অসম্পূর্ণ দহন, এ গ্যাস প্লাস পানি প্লাস শক্তি। এ গ্যাস কি? কার্বন মনোক্সাইড, কারণ অসম্পূর্ণ দহন। আর পূর্ণ বা সম্পূর্ণ দহন হইলে বি গ্যাস, এটা কি? কার্বন ডাই অক্সাইড। সো উদ্দীপকের 1 নং বিক্রিয়ায় উৎপন্ন এ গ্যাসটি মানুষের জন্য মারাত্মক ক্ষতিকর, কারণ কি? কার্বন মনোক্সাইড কিন্তু নীরব ঘাতক নামে পরিচিত। কার্বন মনোক্সাইড তোমার নীরব ঘাতক নিয়ে পরিচিত, ঠিক না? নীরব ঘাতক নামে পরিচিত। সো এটা নিয়ে আমাদের বললেই হবে, ঠিক আছে? আচ্ছা, পরিবেশের উপর উদ্দীপকের 2 নং বিক্রিয়ায় উৎপন্ন বি গ্যাসটির বিরূপ প্রভাব রয়েছে। হ্যাঁ অবশ্যই, বিকজ কার্বন ডাই অক্সাইড পরিবেশে একটা সার্টেইন মাত্রার বেশি থাকলে কিন্তু আমাদের জন্য ক্ষতিকর। এটা গ্রিন হাউস গ্যাস, এটা আমাদের পরিবেশের তাপমাত্রা বৃদ্ধি করে, এবং এটা সর্বশেষে মানে পরিশেষে এটা সম্বন্ধে বলা যায় যে এটা আমাদের পরিবেশে ভারসাম্য ঠিক যেমন রাখে, আবার মাত্রাতিরিক্ত থাকলে নষ্ট হইতে পারে, ঠিক আছে? ঠিক আছে, আচ্ছা। তো এটা একদম সিম্পল জিনিস, এটা নিয়ে আমি আর ডিটেলসে গেলাম না, এগুলা কথা। হ্যাঁ, আমি আজকে আরেকটা কথা বলবো, দাঁড়া আমি শেষ করি, আমি দেখি এমসিকিউ, আমরা এমসিকিউতে চলে আসছি। তার আগে বলি, আমি নটরডেম আর হলি ক্রস দুইটা কলেজ নিয়েই একটু তোমাদের সাথে কথা বলবো, ঠিক আছে? আচ্ছা, আর বলছে ভাইয়া একদিন প্র্যাকটিক্যাল রিয়াকশন করে দেখাইয়েন। আচ্ছা, তোমরা দেখবা যে আমাদের এসিএস এর আরেকটা জিনিস আছে, যে আরেকটা নতুন একটা সেগমেন্ট, এসিএস ফিউচার স্কুল, ওইখানে ভাইয়া একটা সায়েন্স শো চালাচ্ছি, ওইখানে তোমাদের এই শুক্রবার থেকে তোমরা ইনশাল্লাহ দেখতে পাবা। সো ওইখানেও তোমরা নতুন ধরনের কিছু রিয়াকশন টাইপের কিছু জিনিস দেখতে পারবা, বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি এগুলোর। অ্যান্ড আমরা এগুলো প্রতিনিয়ত দেখাবো, তো তোমরা দেখতে পারবা, এগুলো নিয়ে কোনো সমস্যা নাই। আমি হলি ক্রস, সেন্ট জোসেফ, নটরডেম তিনটা নিয়েই কথা বলবো, এগুলো আমার সাথে খুবই ইমোশনালি আমি কানেক্টেড এই কলেজগুলোর পড়ালেখার ধরনের সাথে। সো আমি এগুলো নিয়ে কথা বলবো, ঠিক আছে? সো তার আগে আমি একটু শেষ করি। এমসিকিউর জন্য তোমরা রেডি কিনা বলো? আমরা এমসিকিউ দিব, তোমরা অ্যান্সার করবা, তোমাদের অ্যান্সার দেখে আগাবো, ঠিক আছে? বলো, রেডি সবাই? ওকে, আসো তোমরা এবার অ্যান্সার বলো, 1 2 3 বলো। দেখো সবগুলো তোমাদের 24 সালের বোর্ডের কোশ্চেন, এগুলো এখানে রাখাই হয়েছে যেন তোমরা বুঝতে পারো 24 সালের বোর্ডের কোশ্চেন আমাদের সবগুলো যেন সলভ হয়ে যায়, ঠিক আছে? বলো এই পর্যন্ত বুঝতে পারছি কিনা, অ্যান্ড তোমরা শুরু করে দাও, অ্যান্সার লিখতে থাকো, আমি দেখতেছি, কোনো সমস্যা নাই। 1 উত্তর অলরেডি সবাই বলা শুরু করছো, ডি। তার মানে 1 উত্তর কিন্তু ডি, পরিবেশের আধুনিক রসায়নের জনক অ্যান্টনি ল্যাভয়েশিয়ে, যেটা তোমার রাজশাহী বোর্ড 2024 আসছিল। কেরোসিনে কোন মৌলটি উপস্থিত বলো? ফাতিমা নাদিন সবার আগে উত্তর দিচ্ছে, 2 উত্তর এ, এবং বাকি আরো অনেকে পরে ওয়েব অ্যাপে একটু আগে কমেন্ট আসে অ্যাকচুয়ালি, সো ওরা উত্তর দিচ্ছে, 2 উত্তর হলো আমার এ। এইবার কাঁচা আমে বিভিন্ন জৈব অ্যাসিড থাকে, যখন আম পাকে তখন এই অ্যাসিডগুলো থেকে কি সৃষ্টি হয়? এটা ময়মনসিংহে বোর্ড আছে, দেখো কত সোজা কোশ্চেন, ডিরেক্ট বইয়ের লাইন, একটু কষ্ট করে বইটা পড়লে এগুলা পারবা, ঠিক আছে? আচ্ছা, 3 উত্তর কি বলো তো? 3 উত্তর এ, গ্লুকোজ আর ফ্রুক্টোজ। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। তোমরা পারলে 3টা একসাথে উত্তর দিতে পারো, তাহলে তোমাদেরও টাইম বাঁচবে, আমাদেরও টাইম বাঁচবে, তাহলে 3টা আমরা একসাথে উত্তর দিব। এখন দেখো 1 2 3 গেল, এখন আমরা 4 5 6 করার আগে আমরা একসাথে, হ্যাঁ 3টা একসাথে উত্তর দিব। বলো, মোমে কোন উপাদান মৌলটি উপস্থিত, তারপর তোমার অনুসন্ধান ও গবেষণা প্রক্রিয়ার 4র্থ ধাপ, আর নিচের কোনটি বিস্ফোরক পদার্থ? বলে দাও, বলে দাও। আচ্ছা, 4 উত্তর সবাই আগে বি বলতেছো, সো 4টা আগে দাগাই। সো 4 হাইড্রোজেন আর কার্বন থাকে, মোমে আমরা জানি এখানে কার্বন অপশনেই নাই, তার মানে এটা হাইড্রোজেন। 5 উত্তর কত বলো? হ্যাঁ ওই যে শামসুল আলম মিলন, ভেরি গুড, ফার্স্টেই 3টার উত্তর দিয়ে দিছে, 4 বি, 5 সি, 6 সি। আমরা দেখি, হ্যাঁ 5 সি 4র্থ ধাপ পরীক্ষণ, আর 6 নিচের কোনটি বিস্ফোরক পদার্থ? নাইট্রোগ্লিসারিন। বলো সবাই একমত এটার সাথে? সবাই কি একমত? 6 উত্তর তোমরা বিভিন্ন মানুষ বিভিন্নটা দিচ্ছ, আসো আমরা একটু বিস্ফোরক পদার্থটা দেখে আছি। দেখো বিস্ফোরক পদার্থে আমরা কি পড়ছিলাম, যে টিএনটি, জৈব পারক্সাইড, নাইট্রোগ্লিসারিন। সো শামসুল যে সবার আগে উত্তর দিছে সেই কিন্তু ঠিক উত্তর দিছে, এটা কিন্তু 6 উত্তর কিন্তু সি হবে, নাইট্রোগ্লিসারিন। নাইট্রোগ্লিসারিন ভুল করলে কোনো সমস্যা নেই, আমার সাথে সাথে অ্যান্সার দিয়ে যাও, ভুল করলে ওই জিনিসটা আরো ভালো করে মনে থাকবে যে হ্যাঁ ভাইয়া ভুল করছিলাম, ঠিক আছে? ওকে, এবার আসো পরেরটায়, বলো এই 3টা করো। তেজস্ক্রিয় পদার্থ কোনটি, কোনটি উত্তেজক পদার্থ, কোনটি উত্তেজক পদার্থ? দুইটা একই কোশ্চেন, তো 8 আর 9 উত্তর একই হবে, 7 8 9 করে দাও। বলো, এগুলো সব 24 সালের বোর্ডের কোশ্চেন,
বলো একসাথে অ্যান্সার দাও, তাহলে তোমাদের জন্যই ভালো হবে। 7-এর সি 8-এর সি অলরেডি লিখে ফেলছো। তো 7 অবশ্যই তেজস্ক্রিয় পদার্থ রেডিয়াম, এবং 8-এর উত্তর কোনটি উত্তেজক পদার্থ, নাইট্রাস অক্সাইড, এবং এটা কোনটা উত্তেজক পদার্থ, এটাও তোমার নাইট্রাস অক্সাইড, কারণ এই দুইটা একই কোশ্চেন, জাস্ট দুইটা আলাদা বোর্ডে আলাদা আলাদা অপশন দিয়ে আসছিল। বুঝা গেছে? ইশরাত জাহান যেমন 3টা একসাথে বলে দিছে, ঠিক আছে? ওকে 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 ওকে। তো 7-এর সি, 8-এর সি, 9-এর এ। এবার 10, 11, 12 বলো। দেখো সব বইয়ের কোশ্চেন এগুলো, দেখো এই যে 2022 সাল 20 সালে বোর্ডের কোশ্চেনে এগুলো আসছিল। বলে দাও 10, 11, 12 বলে দাও, বলে দাও। একজন খুব ভালো একটা কথা বলছে যে ভাইয়া এই চ্যাপ্টারে সবাই জঘন্য রকমের মেধাবী। অবশ্যই অবশ্যই অবশ্যই। আচ্ছা, নূরে জিনাত সবার আগে বলছে 10-এর সি, 11-এর এ, 12-এর বি। সো আমি একটু দেখি। 10-এর সি, হ্যাঁ কপার আর টিন। 11 নিচের কোনটি প্রথম ব্যবহৃত ধাতু বলো তো? 11 দেখি তোমরা পারো নাকি? হ্যাঁ, আরো অনেকে একসাথে উত্তর দিচ্ছ। সো 11 এ, আর 12 কেরোসিন ও মোমের মূল উপাদান হাইড্রোকার্বন। আমি সবার কোশ্চেন, আমি তোমাদের অনেকের অ্যান্সারই দেখতেছি, বাট সবারটা কিন্তু আমি পড়তে পারতেছি না। এর মানে কিন্তু এটা না ভাইয়া সবারটা পড়তেছি না বা দেখতেছি না। সো তোমরা নিজেদের মতো অ্যান্সার দিয়ে যাও, এখানে প্র্যাকটিসটা মেইন। আমি যদি তোমাদের একজনের নাম উচ্চারণ নাও করি তাও কিন্তু কিছু হবে না, বাট তোমরা প্র্যাকটিসটা করো, তোমাদের জন্য ভালো জিনিসটা, ঠিক আছে? বিকজ আমাদের এই চ্যাপ্টার, এই কোর্সটার মূল মটো কি? ফাইনাল রিভিশন, রাইট? সো আমরা রিভিশন করতেছি সবাই। ওকে, এইবার পরেরটা একটু খেয়াল করো। কাঁচা আমে কোন অ্যাসিড বিদ্যমান? আর 14 পাকস্থলীতে কোনটি জমা হলে পেটে অ্যাসিডিটির সমস্যা হয়? বলো দেখি, বলে দাও দেখি, বলতে পারো কিনা। ও অলরেডি শাখাওয়াত বলে দিছে 13-এর বি, আর নূরে জিনাত দুইটা উত্তর একসাথে দিয়ে দিছে। ফেসবুকে দেখি তোমাদের কি অবস্থা। ফেসবুকে এখনো কি আসে নাই? হ্যাঁ, ফেসবুকেও চলে আসছে। তো আমি দেখি 13 কাঁচা আমে কোনটা থাকে? অবশ্যই 13-এর বি, ম্যালেইক অ্যাসিড। আর পাকস্থলীতে কোনটা থাকে? হাইড্রোক্লোরিক অ্যাসিড। দেখো এই যে HCl, সালফিউরিক অ্যাসিড কিন্তু না, গুলায় না ফেলি। সালফিউরিক অ্যাসিড কিন্তু H2SO4, ঠিক আছে? আর অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড তো নাই, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডও না, বিকজ এগুলা তো সরি, এগুলা তো অ্যান্টাসিডে থাকে, এগুলা অ্যান্টাসিডে থাকে, ঠিক আছে? ওকে, এইবার আসো আমরা করি 15, 16 বলো। তোমার গবেষণা প্রক্রিয়ার তৃতীয় ধাপ কোনটা? আর হলো তোমার কোন মৌলটি বায়ু দূষণের জন্য দায়ী? বলে দাও দেখি, বলতে পারো কিনা। বলো, বায়ু দূষণের জন্য দায়ী মানে কি? পরিবেশের জন্য ক্ষতিকর যেটা ওইটা। আচ্ছা, নূরে জিনাত এবারও সবার আগে উত্তর দিছে, ওই ব্যাপারে মনে হয় আসলেই আগে যায়। 15-এর এ, 16-এর ডি। 15-এর এ ঠিক আছে, আর 16-এর ডি এটাও ঠিক আছে। তোমাদের সবার মিলতেছে কিনা বলো। হ্যাঁ, ফেসবুকে দেখতে পাইতেছি জেসমিন আহমেদ, নুসরাত ফাতেমা, ইউসুফ, অনেকেই অ্যান্সার দিচ্ছ, সবাই ঠিক অ্যান্সার দিচ্ছ, এটাই কিন্তু আমাদের মূল উদ্দেশ্য, ঠিক আছে? রবিউল আলম, অনন্যা চৌধুরী, তোমরা সবাই উত্তর দিছো। তো আসো আমরা পরেরটায় যাই। এবার একটা বোতলের গায়ে এই স্কাল সাইনটা দেয়া আছে, বোতলটাতে যে যৌগ থাকতে পারে। 17, 18, 19 করে ফেলো। বিস্ফোরক কোনটা? পরিবেশের জন্য ক্ষতিকর কোনটা? বুঝছি, বলো, করে ফেলো। আচ্ছা, 17 নিয়ে তোমরা অনেক কথা বলতেছো। দেখো বোতলের গায়ে এই সাইনটা দেয়া, 17-এর উত্তর আমি ডিফারেন্ট পাইলাম। দেখো বোতলের গায়ে এই সাইনটা দেওয়ার মানে কি? তোমার এই যে এটা হলো তোমার এই যে এইখানে আছে বিষাক্ত পদার্থ। বিষাক্ত পদার্থ কারা? বেনজিন, ক্লোরোবেনজিন, মিথানল। একটু খেয়াল করো তোমার এখানে কোন অপশনগুলো আছে, একটু খেয়াল করো। তোমার এখানে কই অপশন দেখো, বেনজিন, ক্লোরোবেনজিন, মিথানল। সো বেনজিন, ক্লোরোবেনজিন, মিথানল। সো বেনজিন কিন্তু নাই, ক্লোরোবেনজিন আছে। সো 17 হবে 3। বিস্ফোরক পদার্থ কোনটা? 18 এ হবে, অবশ্যই TNT হবে, এটা আমরা সবাই জানি। আর 19 কোনটা? পরিবেশের জন্য ক্ষতিকর, এটা কিন্তু আমার লেড হবে, যেটা আমরা এই যে এই নামে চিনি, PB, প্লাম্বাম বা লেড নামে চিনি। ঠিক আছে, ঠিক আছে, ক্লিয়ার সবাই? ক্লিয়ার সবাই? ওকে, এইবার 20 আর 21 বলো, নিচের কোন চিহ্নটি তেজস্ক্রিয় রশ্মি? এর থেকে সোজা কোশ্চেন জীবনে হওয়া পসিবল না। এটা 15 সালে একটা বোর্ড কোশ্চেন আসছিল। আর এই সাংকেতিক চিহ্নটা আমি বারবার বলছি, এটা কি করে বলো তো? আমি বলে দিতেছি তাও। এটা কি জানি করে? ইরিটেশন সৃষ্টি করে। সো আমাদের 20 আর 21 নাম্বার কোশ্চেন দেখো কি কি হয় বলো তো। 20 এর উত্তর বি, অবশ্যই অবশ্যই ট্রিফয়েল। ট্রিফয়েল বারবার বলছিলাম, ট্রিফয়েল সাইন। আর 21 এর উত্তর কি? 21 এর উত্তর কিন্তু ইরিটেশন, উত্তেজনা সৃষ্টি করে, মানে উত্তেজক পদার্থ। ঠিক আছে, বুঝা গেছে? বুঝা গেছে?
ওকে, এইবার বলো এই মানে দুইটা চিত্র দিয়ে 22 আর 23 নাম্বার কোশ্চেনের উত্তর দিবা। সো আমাকে বলো এ সাংকেতিক চিহ্নটা কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়? বলো বলো বলো। দেখো এই যে গাছপালা আছে, উদ্ভিদ আছে, মানে উদ্ভিদ আছে, প্রাণী আছে, মাছ আছে আর কি। কোনটা হবে বলে দাও তো। এক্স্যাক্টলি, সবাই এ বলতেছো। সো 22 এর উত্তর কিন্তু এ। তোমরা খুব তাড়াতাড়ি উত্তর দিতেছো, ভেরি গুড, খুব ইমপ্রেসিভ ব্যাপারটা। আর বি চিহ্নকারী পদার্থ, দেখো বিতে কি আছে, ওই যে এইটা। তার মানে এইটা তোমাদের মনে আছে কিনা, এটা কি বলো তো? টক্সিক সাবস্টেন্স বা বিষাক্ত পদার্থ। টক্সিক বা বিষাক্ত পদার্থ। সো টক্সিক বা বিষাক্ত পদার্থ তোমার কি কি বলতো? এটা অবশ্যই বিষাক্ত প্রকৃতির, শ্বাস প্রশ্বাসে গেলে শরীরে ক্ষতি করতে পারে। বেনজিন, ক্লোরোবেনজিন পড়ছিলাম নাকি পড়ি নাই বলতো? এবং সাথে আরেকটা কি থাকে বলতো? মিথানল, তাও কিন্তু হবে। তো আমি জাস্ট এক্সট্রাটা লিখে দিলাম, সো এটাও হবে। সেটার উত্তর কি? 1, 2 ও 3। বুঝা গেছে? বুঝা গেছে? বলো তো বুঝা গেছে নাকি? হ্যাঁ, সবাই ডি বলতেছো, তার মানে আমি ধরে নিছি এটা তোমরা বুঝতে পারছো। ওকে, সো আমাদের এই চ্যাপ্টারটা অ্যাকচুয়ালি শেষ। দেখো আমাদের ক্লাসটা কত, 1 ঘন্টার মধ্যে আমাদের ক্লাসটা শেষ হয়ে গেল। ঠিক আছে, সো আমি তোমাদের সাথে ছোটখাটো কিছু কথা বলি। যদি তোমরা চাও তাইলেই বলবো, যদি তোমরা না চাও তাইলে বলবো না। তোমরা বলো, তোমাদের সাথে কি এক্সট্রা কথা কিছু বলবো, কলেজ রিলেটেড কিছু কথা, যেটা তোমরা সবসময় আমার মনে হয় একটু হইলেও শুনতে চাও, বা ক্লাসের ভিড়ে আসলে ওই জিনিসগুলো নিয়ে তেমন কথা বলা হয় না। যদি শুনতে চাও তাইলে ভাইয়া একটু 5-10 মিনিট তোমাদের সাথে গল্প করে এরপর বিদায় নিব, ঠিক আছে? আচ্ছা, ওকে, সো একটু শুনো, আমি কলমটা রেখে নিলাম, আমি একটু এখন মোটিভেশনাল স্পিচ দিব তোমাদের। বাট জোকস অ্যাপার্ট, মোটিভেশনের থেকে বড় কথা আমি তোমাদের কিছু আইডিয়া দেই যে অ্যাকচুয়ালি কেন তোমার নটরডেম, হলি ক্রস, সেন্ট জোসেফ এই কলেজগুলো পরীক্ষা নেয়, এবং এই কলেজগুলো নিয়ে কেন আসলে মানুষের এত লাফালাফি। আমি তোমাদের মধ্যে একটা খুব সুন্দর একটা কমেন্ট দেখছিলাম, আমি কমেন্টটাও পড়বো, বাট তার আগে আমি একটু তোমাদের সাথে কথা বলি। একটা জিনিস একটু বোঝার চেষ্টা করো, বাংলাদেশে তোমার কেন এই 3টা কলেজ নিয়ে, বা এই কলেজগুলো যেগুলো পরীক্ষা নেয়, বা মিশনারি কলেজ যেগুলা, এই কলেজগুলো নিয়ে কেন তোমাদের এত বেশি ধরো হাইপ? বাংলাদেশে শুদ্ধ বাংলা যে ওয়ার্ডটা, যে হাইপ, এত বেশি হাইপ কেন? এত বেশি হাইপ বিকজ এই কলেজগুলোর ধরন এরকম। আমি যখন নটরডেমে ছিলাম, আমি নটরডেমের 20 ব্যাচের স্টুডেন্ট, মানে এইচএসসি 20, মানে আমি 18-19 সাল নটরডেমে ক্লাস করছি। সো আমার মতিঝিল আইডিয়াল স্কুল থেকে বের হওয়ার পর। সো নটরডেমের কথাটা আমি একটু বলি। তোমার এই নটরডেম বা হলিক্রসের ব্যাপারটা, এখানকার টিচার স্টাফ এত জোস, এত সুন্দর করে পড়ায়। এবং আমি তোমাকে বলে দিতে পারি, একটা গ্রাফ বলা হয় নটরডেম সম্বন্ধে, যে তুমি লাইফে ধরো এখান থেকে পড়ালেখা শুরু করছো, তুমি স্কুলে এখানে পড়ালেখা করতেছো, তুমি যদি নটরডেম বা হলিক্রস এই কলেজগুলোতে পড়তে পারো, তোমার লাইফে পড়ালেখার পিক চলে, তুমি পিক স্টেজে থাকবা, ঠিক আছে? আচ্ছা, বাট তুমি এরপর খালি নিচের দিকেই যাবা। ওই যে যে গাইডলাইনটা তুমি ওটা বুয়েটে গিয়েও পাবা না, ঢাকা ভার্সিটিতে গিয়েও পাবা না, কোনো মেডিকেলে গিয়েও পাবা না, কোনো জায়গায় পাবা না একটা নটরডেম হলিক্রস তোমার জন্য যে ভিতটা দাঁড়া করায় দিবে। এখন এর মানে কি এটা যে আমি আজকে নটরডেম থেকে পড়ে আসছি জন্য আমি তোমারে বলবো নটরডেম মানেই সব, তুমি নটরডেম মানেই একদম তোমার নাওয়া খাওয়া ছেড়ে নটরডেমে চান্স পাওয়া লাগবে, নটরডেমে চান্স না পাওয়া মানে হলো হলিক্রসের চান্স না পাওয়া মানে তুমি পড়ালেখা ছেড়ে দিবা। ব্যাপারটা কিন্তু এরকম না, ঠিক আছে? সো আমি তোমাকে একটা সিম্পল একটা লজিক বোঝানোর চেষ্টা করি, কেন নটরডেম ভালো বলো তো। আমাকে একটু একটা কোশ্চেনে তোমরা উত্তর দাও, নটরডেম কি টিচারের জন্য ভালো না স্টুডেন্টের জন্য ভালো? বলো, টিচারদের জন্য নটরডেম আজকে নটরডেমের জায়গায়, না স্টুডেন্টদের জন্য নটরডেম আজকে নটরডেমের জায়গায়? বলো, এই কোশ্চেন আমার হাতে দুইটাই অপশন, এই দুইটার মধ্যে বলো কেন, কাদের জন্য বলো তো। বোধ কিন্তু উত্তর হবে না, বোধ কখনো উত্তর না, একটা উত্তর আছে। আমি চাই তোমরা উত্তরটা বলতে পারো নাকি। দেখো তোমরা বেশিরভাগ মানুষ স্টুডেন্ট বলতেছো, টিচার অনেকে বলতে, ঠিক আছে, বাট আমি তোমাদের বোঝানোর চেষ্টা করি কেন এই জিনিসটা স্টুডেন্টদের জন্য। একটা কলেজ যখন একটা ভর্তি পরীক্ষা নিয়ে স্টুডেন্ট বাছাই করে নেয়, স্বাভাবিকভাবে ভালো স্টুডেন্টগুলো নিয়ে একটা মুরগির খাঁচার মধ্যে ফেলে। সো যখন তোমাদের ভালো স্টুডেন্টগুলোকে ওখানে নিয়ে ফেলতেছে, তখন কিন্তু স্বাভাবিকভাবে তুমি যদি তাদেরকে একটু গ্রুম করো, তারা খুব ভালো করবে। তাদেরকে তুমি যদি ওইভাবে গ্রুম না করো, ওইভাবে যত্ন না নাও, তাও কিন্তু তাদের নিজেদের একটা তাগিদ থাকবে, তারা ভালো করবে। সো ওই জন্য কিন্তু নটরডেমের রেশিওটা অন্য জায়গা থেকে ভালো। বাট তুমি এখনকার রেশিও চিন্তা করো, বা তুমি আমাদের সময়টার কথা চিন্তা করো, তখন কিন্তু অনলাইনে এত এডুকেশন ছিল না। বাট এখনকার কথা তুমি চিন্তা করো, যে এখন অনলাইনে যে পরিমাণ কোয়ালিটি এডুকেশন আছে, একটা নটরডেমের ছেলে যে এডুকেশন পাচ্ছে, একটা গ্রামের প্রত্যন্ত অঞ্চলের, যাকে তুমি গ্রামের নাম ধরো, আমি একটা ঢাকার মানুষ, আমি হয়তো ওই গ্রাম জীবনের নামও শুনি নাই, হইতেই পারে, এর মানে এটা না যে আমি খুব উপরের স্থানীয় আছে বা এরকম। আমি জাস্ট তোমাকে বোঝানোর জন্য বলতেছি যে এমনও হইতে পারে আমি জীবনে শুনিও নাই একটা জায়গার নাম, ওই জায়গা থেকে একটা ছেলে এসে বুয়েটে ফার্স্ট হবে, বা ধরো বুয়েটে সে টপ 50-এর মধ্যে থাকবে, ঢাকা ভার্সিটিতে টপ 50 বা 100-এর মধ্যে থাকবে। মানে কি জিনিসটার মানে হইল যে নটরডেম, হলিক্রস সব না, বাট অনেক কিছু। তুমি যদি এই জায়গাগুলোয় চান্স পাইতে পারো,
খুবই ভালো। তুমি লাইফের পরবর্তী গোলের জন্য তুমি যদি এক জায়গায় দাঁড়ায়ও থাকো, তোমার আশপাশের মানুষজন তোমায় ধাক্কায় সামনে নিয়ে যাবে। কেন? বিকজ সারাউন্ডিংস ইজ ইম্পর্টেন্ট। ঠিক আছে, যে তোমার আশপাশের সারাউন্ডিং তোমাকে যতটা বেশি ইনফ্লুয়েন্স করবে, অতটা বেশি ইনফ্লুয়েন্স তোমাকে জীবনে কিছু করতে পারবে না। তোমার আশপাশে যখন তুমি নটরডেমে যাবা, তুমি যারা যাবা, তোমাদের মধ্যে অনেকে এখানে নটরডেমিয়ান আছে, এই ভবিষ্যৎ তুমি যখন যাবা তুমি দেখবা কি তোমার এখানে শেরপুরের ফার্স্ট বয়, তোমার এখানে জামালপুরের ফার্স্ট বয়, তোমার এখানে কুষ্টিয়ার ফার্স্ট বয়, এখানে বিভিন্ন জেলা স্কুলের ফার্স্ট বয়, ক্যাডেটের ফার্স্ট বয়, ঢাকার বিভিন্ন স্কুলের টপাররা একসাথে এক জায়গায় পড়তেছে। তখন কিন্তু তুমি একটা নিজে থেকে পুশ ফিল করবা। এখন এর মানে কি অন্য জায়গায় পড়তে গেলে তুমি ভালো করতে পারবে না? নট লাইক দ্যাট ভাইয়া আপু। সবসময় মাথায় রাখবা পড়ালেখা নিজের কাছে। তুমি নটরডেমে যাওয়ার, তুমি চৌকির তলায় পড়ালেখা করো, তুমি যেই জায়গায় পড়ালেখা করো না কেন, তোমার বেসিক তোমার, তোমার পড়ালেখা তোমার, তোমার জীবন তোমার। আমি একটা কথা সবসময় বলি, তোমার যদি পড়ালেখা ভালো না লাগে কইরো না, বাট এমন একটা কিছু করো যেটাতে তুমি একটা সার্টেন স্টেজ পর্যন্ত যাইতে পারবা, যেটাকে তুমি তোমার প্রফেশন হিসেবে দাঁড়া করাইতে পারবা। বাট এমন যেন না হয় যে আমার পড়ালেখাও ভালো লাগে না, আমার কিছুও ভালো লাগে না, তাইলে কিন্তু তুমি একটা ইউজলেস মানুষ হয়ে যাবা। তুমি কিন্তু মানুষের কাছে কোনোদিন ওই দামটা পাবা না। একটা ব্রিলিয়ান্ট মানুষের বা একটা দক্ষ মানুষের যে দাম, ওই দামটা তুমি কোনোদিন পাবা না। তোমার পড়ালেখা ভালো লাগে, পড়ালেখা নিয়ে চেষ্টা করে যাও। নটরডেম হয় নাই, পরেরটা হবে। ঢাকা ভার্সিটি বুয়েট হয় নাই, কোনো সমস্যা নেই, জীবন অনেক বড় ভাই। আমার বয়স কত? আমার বয়স ধরো 22 বা 23, এতে আমার জীবন কি শেষ? যদি আল্লাহ বাঁচায় রাখে আরো অনেক বছর বাকি আছে। সো জিনিসটা বোঝার চেষ্টা করো, লাইফ কখনো এত ছোট না যে আমাদের গোল একটা একটা নির্দিষ্ট জিনিস হবে। হ্যাঁ, তুমি এখন নটরডেমের স্বপ্ন দেখতেছো, হলি ক্রসের স্বপ্ন দেখতেছো, সেন্ট জোসেফের স্বপ্ন দেখতেছো, খুবই ভালো। বাট একটা জিনিস একটু বোঝার চেষ্টা করো যে এগুলা মানেই সব না। এখন তোমার হাতে চারদিকে অ্যাম্পেল অ্যামাউন্ট অফ অপরচুনিটি, সবগুলাকে ইউজ করার চেষ্টা করো। আমি কখনো এত প্যাশনেটলি কথাগুলো বলি না, যখন এই কলেজগুলোর কথা উঠে আমি খুব বোঝানোর চেষ্টা করি তোমাদের। সো এইটা একটু চেষ্টা করো যে এই জিনিসটা তোমরা অনেক ছোট হয়তো বোঝার জন্য, বাট এই জিনিসটা একটু বুঝছো যে তোমাদের লাইফ মাত্র শুরু। এমন যেন না হয় যে এনডিসি হয় নাই, লাইফ শেষ, আমি পড়ালেখা করবো না, আমার এনডিসি হয় নাই। এনডিসি কয়জন মানুষেরও একটা ব্যাচে, পুরো বাংলাদেশে ওই কয়টাই ভালো স্টুডেন্ট। আমি লিখে দিতে পারি এনডিসিরও 30%, তুমি 30%, 25% স্টুডেন্ট পাবা যারা অ্যাকচুয়ালি ওরকম ব্রাইট না। তারা হয়তো কোনো না কোনো কারণে চান্স পেয়ে গেছে। একটা 1 ঘন্টার পরীক্ষা, একটা 1.5 ঘন্টার ভর্তি পরীক্ষা কখনো তোমার পুরো লাইফকে জাজ করতে পারে না। ঢাকা ভার্সিটির একটা 1.5 ঘন্টার পরীক্ষা, বুয়েটের একটা 3 ঘন্টার পরীক্ষা কখনো একটা স্টুডেন্টের 10-12 বছরের পড়ালেখার জার্নিকে জাজ করতে পারে বলে আমি মনে করি না। হইতেই পারে তোমার পরীক্ষাটা খারাপ গেছে, হইতেই পারে তোমার পরীক্ষার আগের দিন জ্বর ছিল, হইতেই পারে তোমার পরীক্ষাটা কোনো কারণে তুমি দেরিতে পৌঁছাইছো, হইতে কি পারে না? হইতেই পারে, মানে এটা নিয়ে কিন্তু কোনো সন্দেহ নাই যে এটা হইতে পারে না। সো বুঝতেই পারছো আমার কথাটা আমি কি বোঝানোর চেষ্টা করতেছি, যে লাইফে গোল থাকা ভালো, বাট গোল যেন একটা না হয়। একটা যদি অল্পের জন্য ছুটে যায়, পরেরটার জন্য তুমি যেন এর থেকে দ্বিগুণ ওয়েতে চেষ্টা করো, যেন তোমার কখনো ফিল না হয় যে আমি চেষ্টা করি না এই জন্য আমি পারি নাই। মাথায় যেন এটা থাকে আমি চেষ্টা করছি বাট পারি নাই, পরেরটার জন্য এর থেকে বেশি চেষ্টা করব। এই সেন্স যদি তোমার মাথার মধ্যে থাকে, তুমি অলওয়েজ আগায় যাবা, তোমার কেউ ধরে রাখতে পারবে না। জাস্ট নিজের উপর ভরসাটা থাকতে হবে, অন্যকে পিছে টানার কথা চিন্তা করো না, নিজেকে কিভাবে ধাক্কায় সামনে নেওয়া যায়। ঠিক আছে? সো এই কথাগুলো দিয়ে আমি আমার আজকের ক্লাস শেষ করতেছি। আমার জার্নি যদি কোনো কালে শোনার হয়, আমার জার্নি শোনার জন্য অনেক জায়গা আছে, আমরা আরো অনেক জায়গায় আমাদের দেখা হবে, আমরা কথা বলবো, কোনো সমস্যা নেই। আজকের ক্লাস এই পর্যন্তই। তোমাদের সাথে আমার আর একটা ক্লাস বাকি থাকার কথা, রুটিন অনুযায়ী যদি এক্সট্রা কোনো ক্লাস না নেওয়া লাগে তাহলে আমি তোমাদের ওই ক্লাসের শেষে তোমাদের সাথে আরো কিছু কথা বলবো। অ্যান্ড কলেজ অ্যাডমিশন কোর্স অবশ্যই আসবে, কোনো না কোনোভাবে আসবে, তোমরা সেটা জানতে পারবে এবং ওইখানেও তোমাদের সাথে ইনশাল্লাহ দেখা হবে। অ্যান্ড সবসময় মনে রাখবা যে পড়ালেখার বাইরে এই যে যে কথাগুলো বললাম, এই কথাগুলো বোঝা খুব ইম্পর্টেন্ট। এই কথাগুলো তুমি যত তাড়াতাড়ি মাথায় ঢুকাবা তত তাড়াতাড়ি তুমি সামনের দিকে যাবা, যত আস্তে আস্তে মাথায় ঢুকাবা তত তুমি পিছায় পড়ে থাকবা। সো এই কথাগুলো বুঝবা, শুধু না খাতা কলমের পড়ালেখা দিয়েই হয় না, কিছু প্র্যাকটিক্যাল সেন্স লাগে, যেগুলো হয়তো আমার থেকে তোমাদের অনেকের অনেক বেশি আছে বলে আমি বিশ্বাস করি। সো লজিক্যালি থিঙ্ক করার ট্রাই করো, প্র্যাকটিক্যালি থিঙ্ক করার ট্রাই করো, অ্যান্ড প্র্যাকটিক্যালি আগায় যাও যেদিকে যাবা। এখন তোমার কাজটা কি, উদ্দেশ্য কি? এখন তোমার উদ্দেশ্য এসএসসি, তোমার সেটা ফেব্রুয়ারিতে হোক, তোমার সেটা এপ্রিল হোক, তোমার উদ্দেশ্য এসএসসি। সো এসএসসিটা যথাসম্ভব ভালো মতো দেওয়ার চেষ্টা করো, এরপর যা হবে দেখা যাবে। আগে এই হার্ডেলটা পার করো, এই বাধাটা পার করো, এরপরে পরের স্টেজ নিয়ে চিন্তা করো, দেখবা লাইফ অটোমেটিক্যালি কিছু না কিছু একটা খুঁজেই নিতেছে। ঠিক আছে?
সো আজকে এই পর্যন্তই, ভালো থাকো, সুস্থ থাকো, নেক্সট ক্লাসে ইনশাল্লাহ দেখা হবে তোমাদের সাথে। অ্যান্ড আমি বলে দিই আমার নেক্সট ক্লাসটা হলো যে আমাদের জীবনের রসায়ন। সো ওইটা হলো তোমার জৈব রসায়নের পরে পড়লে ভালো। সো আমি একটু শেষের দিকে ওই ক্লাসটা নেওয়ার চেষ্টা করব। তোমাদের জৈব রসায়ন পড়া হয়ে গেলে এরপর যদি আমি ওই ক্লাসটা নেই তোমাদের বুঝতে খুব সুবিধা হবে বলে আমার মনে হয়। সো ভাইয়া চেষ্টা করবো ওই ক্লাসটা একদম শেষের দিকে নিতে। সো তোমাদের সাথে হয়তো বেশ কয়েকদিন পরে দেখা হবে। সবাই ভালো থাকো। কোনো ধরনের কোনো হেল্প লাগলে আমাকে ইনবক্সে নক করো, অথবা আমার একটা গ্রুপ আছে, আমি বলে দিছিলাম, তোমরা হয়তো অনেকেই জানো, তাও আমি আরেকবার বলে দিতেছি যে আমার একটা গ্রুপ আছে, তুমি ওই গ্রুপটায়ও চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারো। এছাড়া আমার যে আইডিতে এখন দেখতেছো আমি লাইভে আছি, ওই আইডি দিয়েও তুমি চাইলে যোগাযোগ করতে পারো। সো গ্রুপটার নাম হলো কেমিস্ট্রি অ্যান্ড হোয়াট নট। আর তোমাদের কোনো ক্লাস নোট থাকলে আজকের সেটা ডিসকাশন গ্রুপে পোস্ট করে দিও, ঠিক আছে? সো এই হলো কাহিনী। আল্লাহ হাফেজ সবাইকে, অ্যান্ড তোমাদের সাথে নেক্সট ক্লাসে দেখা হবে, ঠিক আছে? টাটা। আর যে কথাগুলো বললাম এগুলো একটু মাথায় রেখো। আল্লাহ হাফেজ। হ্যাঁ, ফিয়ামানিল্লাহ। সবার জন্য দোয়া করবো, ভাইয়ার জন্য দোয়া করো।